রাইট, রেকর্ডিং অন করা হলো। আমরা সিলেবাসের এখন পর্যন্ত আমরা পার্ট এ শেষ করছি। পার্ট এ আমি মনে করে দিচ্ছি, C1 শেষ করছি, C2 শেষ করছি। আমরা এখন থেকে আজকে থেকে 4 থেকে 5টা ক্লাসে আমরা C3 এন্ড C4 শেষ করব। ক্লাস লাগতে পারে 4 থেকে 5টা কিংবা 6টা, এরকম লাগতে পারে আর কি, 4 5 6 এরকম লাগতে পারে। তো আমাদের টার্গেট হলো আজকে থেকে মানে C3 আর C4, বেসিক্যালি C3 আর C4 একই সাথে রিলিভেন্ট, তো এই জন্য আমি একসাথে বললাম। তো C3 তে কি দেয়া আছে? C3 হলো প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট। প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট আপনার সিলেবাসে, আপনি যদি সিলেবাসটা আপনার হাতে দেখেন, সেখানে বলা আছে যে এই সাবটপিকস গুলো আছে, এবং এই সাবটপিকস থেকে আমাদের লার্নিং আউটকাম কি, মানে আমরা কি জানতে চাইবো। হ্যাঁ, তো সেটা বলা আছে, এবং সিলেবাসের টোটাল ওয়েটের 20% এর কথা বলা আছে। সিলেবাসের ওয়েট না, এটা মনে সি এর ওয়েট আর কি, সি পার্টের 20% ওয়েট আর কি। তো সি পার্টটা অর্থাৎ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, এটা একটা বড় চ্যাপ্টার, কারণ আমরাও আমাদের 10 ঘন্টার মতন সময় টার্গেট করতেছি। 8 থেকে 10 ঘন্টা আমরা ক্লাস করব, মিনিমাম 8 ঘন্টা। আমরা এইগুলো দিয়ে বেস স্ট্রং করে, যাতে আমরা পরের লাস্ট চ্যাপ্টারে আমরা তাড়াহুড়ো করলেও যাতে অসুবিধা না হয়। হ্যাঁ, এটা হলো আমার টার্গেট। তো এখানে কি কি দেখতে হবে? এখানে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট কিভাবে রিকগনাইজ করে সেটা দেখতে হবে, কিভাবে মেজারমেন্ট করে, এবং দেখতে হবে বরোইং কস্ট বলে একটা বিষয় আছে, সেটাও আমরা দেখবো। এবং মেজারমেন্ট দুই ধরনের, একটা হলো শুরুতে মেজার করে কিভাবে, অর্থাৎ শুরুতে আপনি একটা অ্যাসেটকে ডেবিট করেন কিভাবে, এবং পরবর্তীতে এই অ্যাসেটটাকে কোনো কিছু করা লাগে কিনা সেটাও আমরা দেখবো। রিভ্যালুয়েশন দেখবো, ইম্পেয়ারমেন্ট দেখবো, এবং একটা অ্যাসেট যদি আপনি রিমুভ করেন, সেল করেন, যেটাকে আমরা বলি ডি রিকগনিশন, সেটাও আমরা দেখবো। ডিসক্লোজার নিয়ে আমরা কিছু দেখবো না, শুধু আইএস থেকে একটু রিডিং পড়বো আর কি। যদি আমরা সবকিছু দেখি, তো এখানে বলছে ডিসকাস দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেবল ফর পিপিই, অর্থাৎ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট রিলেভেন্ট যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে সেগুলো ডিসকাস করা নিয়ে কথা বলতেছে, রিভ্যালুয়েশন মডেল নিয়ে কথা বলতে বলছে, এবং ইম্পেয়ারমেন্ট টেস্ট নিয়ে কথা বলতে বলছে। ওভারঅল এই বিষয়গুলো আমরা দেখবো। তো এগুলা দেখার জন্য এই টপিকস, এটা হলো সিলেবাসের টপিকস। আইসিএমবি তে খুব বেশি ব্যবহৃত হচ্ছে, আমরা সেটাকেই স্ট্যান্ডার্ড হতেছি, সেটা হলো এই রিসোর্স গুলো আমাদের প্রয়োজন হবে। হুম, এই রিসোর্স গুলো প্রয়োজন হবে, যেখানে আমি দুইটা ভাগ করছি। একটাকে বলছি যে কনসেপচুয়াল ডিসকাশন, এই পার্টটা। আরেকটা বলতেছি যে ম্যাথ প্র্যাকটিসের জন্য কি লাগতে পারে, এটা এমনিতে ভাগ করা। তো রিসোর্স গুলা কি কি? এখন প্রশ্ন হলো কি এতটুকু রিসোর্স লাগবে? উত্তর হলো হ্যাঁ অথবা না। আপনি এর চেয়ে বেশি, এর চেয়ে অনেক বেশি পড়তে পারেন, কিন্তু অ্যাটলিস্ট বেসিক এতটুকু পরেও যদি পরীক্ষা হলে যাওয়া যায়, হোপফুলি একটা ভালো পরীক্ষা হওয়া উচিত। এটা হলো কথা। কিন্তু আপনি কি এর চেয়ে অনেক বেশি পড়বেন? এটা তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাকে 8টা 10টা বই এতগুলো লিখার মতন আমার কাছে তথ্য নাই। তো এখানে দেখবেন আমরা কাইসোর 2টা চ্যাপ্টারের কথা বলছি। একটা হলো চ্যাপ্টার 10, একটা হলো চ্যাপ্টার 11। চ্যাপ্টার 10 হলো প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, সম্ভবত চ্যাপ্টার 10 এর চ্যাপ্টারটার নামই এই যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, চ্যাপ্টার 10। আর চ্যাপ্টার 11 একটা আছে, আহ, এই দুইটা চ্যাপ্টার আমরা দেখবো। চ্যাপ্টার 10 হলো একুইজিশন এন্ড ডিসপোজিশন অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। এখানে একটু লিখার ভুল আছে, এটাকে আমরা বলতে পারি একুইজিশন এন্ড ডিসপোজিশন। হ্যাঁ, শুধু একুইজিশন দিয়ে এখন আপাতত লিখলাম, পরে লিখবো আর কি। তো এই হলো চ্যাপ্টার 10 এবং 11। আমরা চ্যাপ্টার 10 11 দুইটাই আমরা দেখবো। হ্যাঁ, চ্যাপ্টার 10 11 দুইটাই আমরা ভালোভাবে পড়বো। চ্যাপ্টার 10-এ পজিশন বানান ভুল হয়েছে। চ্যাপ্টার 10-এ আমরা যে পেজ নাম্বার দেখতে হবে সেটা হলো 561 থেকে 791 পেজ। তো পেজ নাম্বার অনুযায়ী আপনারা পড়তে পারেন। এটা হলো আমাদের সফট কপির যে পেজ নাম্বার, এই সফট কপির যে পেজ নাম্বার সেই অনুযায়ী পেজ নাম্বার বলা হয়েছে। আপনার কাছে যে বই আছে সেই বইতে হয়তো অন্য পেজ থাকবে, আপনারা দেখবেন শুধু চ্যাপ্টার 10 এবং 11। এটা হলো কাইসুর আইএফআরএস থার্ড এডিশন, থার্ড এডিশন এরকম আইএফআরএস এর এডিশনের মধ্যে, আইএফআরএস এডিশনের থার্ড এডিশন এটা। এর বাইরে 3টা আইএস পড়া লাগবে। আমরা দিছি ইন্টারেস্ট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড 16, যেটা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, এটা রিলিভেন্ট অনেকটা চ্যাপ্টার 10 এবং 11 এর সাথে। আইএস 23 যেটা বোরিং কস্ট, এটা রিলিভেন্ট হলো আপনার কানেক্ট বা রিলেভেন্ট যাই বলি না কেন চ্যাপ্টার 10 এর সাথে। আইএস 36 ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, যেটা রিলিভেন্ট চ্যাপ্টার 11 এর সাথে। তার মানে এই চ্যাপ্টারটা পড়ার জন্য আপনাকে আমাদের কাইসুর বই দুইটা পড়তে হবে, চ্যাপ্টার 10 এবং 11। অন্যদিকে 3টা আইএস এর সামারি একটু আমাদের দেখতে হবে। এইগুলা যদি মোটামুটি দেখা যায়, হোপফুলি খুব ভালো একটা বেস দাঁড়াবে, খুবই স্ট্রং একটা বেস দাঁড়াবে
তারপরে ম্যাথ প্র্যাকটিস কোথা থেকে করতে হবে? ম্যাথ প্র্যাকটিস মূলত প্রিভিয়াস এর কোশ্চেনটা করবেন 5 থেকে 10 বছর, যার যে সক্ষমতা অনুযায়ী সে করবে। আইসিএবি যে প্রিভিয়াস এর কোশ্চেন, হ্যাঁ, এবং কাইসোর আইএফআরএস এডিশনের চ্যাপ্টার 10 এবং 11 এর এই ম্যাথ গুলো করতে পারেন। এই ম্যাথ গুলো করলে এবং এই কনসেপচুয়াল ডিসকাশন গুলো তো আমি করিয়ে দিব, সেগুলো করলে আমি মনে করি যে এই চ্যাপ্টার রিলেটেড যে ম্যাথ আসবে, এবং এই চ্যাপ্টার থেকে যতটা না ম্যাথ আসে তার চেয়ে বেশি হলো এই চ্যাপ্টারের তথ্য বা এই চ্যাপ্টারের কনসেপ্ট আপনার অনেক বড় বড় চ্যাপ্টারের প্রয়োজন হবে। তার মানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর কি। আমরা চ্যাপ্টার 10 কি পড়াবো সেগুলা টপিকস ওয়াইজ আলোচনা, এগুলো আমরা যখন পড়বো তখন দেখবো। চ্যাপ্টার 11-এও টপিকস ওয়াইজ আলোচনা আছে, কোন পেজ নাম্বার হ্যান ত্যান পড়বো এগুলা। আমি একটু দিয়ে দিছি যে এটা যে এই ম্যাথগুলোর সাথে কোন ম্যাথটা কিসের সাথে রিলেভেন্ট আমরা একটু পরেই যখন আমরা পড়াবো, অ্যাসেট অ্যাকুইজিশন পড়াবো, ডিসপোজিশন পড়াবো, ইন্টারেস্ট ক্যাপিটালাইজেশন পড়াবো, এটা আসলে কোন ম্যাথের সাথে কোনটা কানেক্টেড এটা একটু লিখে দেয়া, অ্যাটলিস্ট এই ম্যাথ গুলো করলে আপনার বেস স্ট্রং হবে। এখানে 2-4টা ম্যাথ অলরেডি পরীক্ষা চলেও আসছে। আর প্রিভিয়াস এর কোশ্চেন, যে আইসিএম প্রিভিয়াস এর প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট থেকে দেখেন অনেকগুলো প্রশ্ন আসছে। আমাদের লাস্ট প্রশ্নটা ছাড়া বাকি সবগুলো চেক করা আছে। তো দেখা যায় এখানে প্রায় 21টা প্রশ্ন আসছে। তো আপনার যদি পরীক্ষা হয়ে থাকে ইন দা মিন টাইম 20টা বা 22টা, এর মধ্যে 21টা, তার মানে আমরা বোঝা যাচ্ছে যে প্রায় সময় প্রশ্নে আসতেছে পরীক্ষা, হয়তো বা প্রতিবারই প্রশ্ন আসে, খুব বেশি মিস হয় না। তো যেহেতু খুব বেশি মিস হয় না এবং মার্কসও ভালোই আসে, 7, 4, 10, 8 মার্কসের প্রশ্ন, 3 মার্কস, মানে বিভিন্ন ধরনের মার্কসের প্রশ্ন আসতেছে। তার মানে 5 থেকে 10 বা 12 মার্কসের একটা প্রশ্ন আসে সবসময়। তো এই হলো মোটামুটি চ্যাপ্টার। তাহলে চ্যাপ্টারের গুরুত্ব আছে, যেমন পরীক্ষা আসে তার চেয়ে এটা অন্যান্য চ্যাপ্টারের বেস স্ট্রং করে, এবং আমরা একটু সবসময় মতো স্লোলি আগাবো। হ্যাঁ, তো আমরা প্রথমে আমরা এই ডিসকাস করব একেবারে বই অনুযায়ী, বইতে যেভাবে দেয়া আছে এবং আইএস এ যেভাবে দেয়া আছে সে অনুযায়ী দেখব। পরবর্তীতে এবং এট এ টাইম আমরা 5টা ক্লাস প্র্যাকটিস ম্যাথ আমরা করব মিনিমাম, এটা বাড়তে পারে। মিনিমাম 5টা ক্লাস প্র্যাকটিস ম্যাথ আমরা করব, যেটা অলরেডি আমরা গ্রুপে দিয়ে দিছি। যারা আগের সেশনে তাদের সেম শিট, এই জন্য তাদের না হলেও হবে সেম শিট, আমি একটু চেঞ্জ করি নাই। তো এই 5টা ক্লাস প্র্যাকটিস ম্যাথ অর্থাৎ আমরা করব। এর মধ্যে 4টা ম্যাথ হলো আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন, একটা ম্যাথ হলো আমরা কাইসোর এক্সাম্পল, মানে এক্সাম্পল থেকেই দেখবো, কারণ এটা প্রিভিয়াস ইয়ারে এত ডিটেলস আকারে কোনো ম্যাথ পাওয়া যায় না, এই জন্য আমরা এটা এখান থেকে করবো। এই হলো মোটামুটি। যদি কারো কোনো কিছু বলা থাকে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট নিয়ে, যাতে পূর্বের ধারণা আছে যে এটা দেখানো প্রয়োজন, এটা দেখানো প্রয়োজন না, বা কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, যাদের পূর্বে এই ব্যাপারে কোনো ধারণা আছে আর কি। হ্যাঁ, যারা পূর্ব পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, যে না এটা ওই বই থেকে পড়লে আরেকটু ভালো আসে, বা এরকম কিছু একটা যদি আপনার কাছে মনে হয় এমন কিছু বলার আছে, কারো আছে এরকম কিছু বলার? আচ্ছা, তার মানে ধরে নিলাম আপনাদের এখানে কোনো ইস্যু নেই নাকি? আচ্ছা, আর চ্যাপ্টার 11 হলো ডিপ্রিসিয়েশন, ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ, ইম্পেয়ারমেন্টস এন্ড ডিপ্লিশন, এই তিনটা নিয়ে হলো চ্যাপ্টার 11। এই হলো এটা। তো আমরা শুরু করি। আমরা 3টা আইএসসি পড়বো, ওই যে IS-16 পড়বো, IS-23 পড়বো, IS-36 আজকে পড়বো না, পরের ক্লাসে আমরা IS-36 পড়বো। তো আজকে হলে আমরা IS-16 পড়বো, IS-23 পড়বো, এই দুইটা আমাদের প্রয়োজন হবে আর কি। এবং এই শীটগুলো আমরা অবশ্যই গ্রুপে দিয়ে দিব, আহ, এগুলা শীট দিয়ে দিব, আর এগুলা শীট না দিলেও আপনি পাবেন। সবসময় মনে রাখবেন এই শীটগুলো আমরা কোথায় পাবো, যে আহ, আপনারা দেখবেন এই যে আইএস প্লাস, হ্যাঁ, আইএস প্লাসে এই প্রত্যেকটা আইএস আইএফআরএস এর সামারি দেয়া আছে। আইএস প্লাসে, আইএস প্লাস থেকে সামারি দেখবেন আর কি। আর যারা ডিটেলস পড়তে চান তারা ডিটেলস পড়বেন, তবে সামারি পড়লে হয়ে যায় আর কি। আমাদের সামারি লেভেলেরই তথ্য প্রয়োজন হয়। তো শুরু করি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, যারা আগে পড়ছেন? সম্ভবত আগে কারা প্রিপারেশন নিছেন এই টপিকস? একটু মিন্টু ভাই আগে প্রিপারেশন নিছেন এটা? মিন্টু হোসেন? জি স্যার, নিয়েছি, আগে করে নিয়েছি আর কি। হ্যাঁ, কোনো কিছু ওই সময় মানে কঠিন লাগছে বা এটা একটু দেখেন গুরুত্ব দিন এমন কিছু মনে থাকলে বলতে পারেন। আমার কাছে যেটা ওই যে লাস্টের দিকে ইয়ে হয়ে যায়,
আপনার এই প্রপার্টি প্ল্যান্ট বা যে ডিপ্রিসিয়েশনের দিক দিয়ে রিটার্ন আর্নিং এর সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আছে লাস্টের দিকে, যখন অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয়া হয় আর কি। ওই রিভ্যালুয়েশন রিলেটেড, রিভ্যালুয়েশন রিলেটেড। আচ্ছা, আপনি মনে হয় সাউন্ড ইস্যু। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার 10 শুরু করি। চ্যাপ্টার 10 এর আমরা 761 নম্বর পেজ। অবশ্যই আমি মনে করি আপনাদের প্রত্যেকের কাছে বইটা আছে, এই যে চ্যাপ্টার 10, প্রত্যেকের কাছে বইটা থাকবে, এটা আমি বিশ্বাস করি। তো সেখানে আপনার কাছে যে প্রিন্ট কপি আছে সেটা পেজ নাম্বার চেঞ্জ হতে পারে। আমি তো এটা অলরেডি সফট কপি দিয়ে দিয়েছি, সেখান থেকে অ্যাটলিস্ট আপনি যেগুলো দাগানো আছে আপনি সবই পড়তে পারেন, অ্যাটলিস্ট যেগুলো দাগানো আছে সেগুলো পড়তে পারেন। আমি কিন্তু এগুলা রিডিং পড়বো না, কারণ আমার আমি বুঝিয়ে দিব, বাট লাইন বাই লাইন আমরা পড়বো না একটু। তো আমরা IS-16টা একটু দেখি, IS-16-এ কি বলা আছে। এই হলো IS-16। দেখেন, IS-16 এর নাম বলা আছে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, তাহলে আমরা যদি বলি IS-16 কি, আমরা বলবো প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। এবং IS-16 এর অবজেক্টিভ কি, এখানে বলা আছে যে IS-16 এর অবজেক্টিভ হলো আপনার প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আছে সেটা দেয়াই IS-16 কিভাবে আপনি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিবেন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টে, সেটা আপনাকে প্রেসক্রাইব করাই হলো IS-16 এর মেন উদ্দেশ্য। তাহলে IS-16 মেন উদ্দেশ্য হলো আপনার প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের অ্যাকাউন্টিং এ কি ট্রিটমেন্ট দিবেন সেটা উদ্দেশ্য। এখন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বলতে কি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বলতে আপনার রিকগনিশন হতে পারে, আপনাকে ডিটারমিনেশন অফ দ্য ক্যারিং অ্যামাউন্ট হতে পারে, ডেপ্রিসিয়েশন চার্জ হতে পারে, ইম্পেয়ারমেন্ট লস হতে পারে, নানান কিছু হতে পারে। তার মানে IS-16-এ আপনার একটা অ্যাসেট রিকগনাইজ কিভাবে করবেন সেটারও তথ্য দেওয়া থাকবে। ওই অ্যাসেটটা কিভাবে ক্যারিং অ্যামাউন্ট বলতে কি বোঝায়, ক্যারিং অ্যামাউন্ট কিভাবে ডিটারমাইন করবেন সেটাও বলা থাকবে, ডেপ্রিসিয়েশন চার্জ সম্পর্কে বলা আছে, ইম্পেয়ারমেন্ট সম্পর্কে বলা আছে। এগুলো সবই IS-16-এ বলা আছে বা IS-16 অবজেক্টিভ। এটার এরিয়া কতটুকু, এটার এরিয়া পুরাই প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের যত জায়গায় প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আছে সবগুলো IS-16 এরিয়া, শুধুমাত্র এই নিচের এরিয়া বাদ দিয়ে। নিচের এরিয়া কি, যেগুলো IFRS 5-এ বলা আছে, যে IS-41 বা IFRS 6-এ বলা আছে, সেগুলো এটার এরিয়া না, প্রয়োজন হবে না আপনাদের অঙ্ক করার জন্য। এখানে IS-16-এ রিকগনিশন কথা বলা আছে। রিকগনিশন কি, আমরা এগুলো এইভাবে না পড়ে আমরা টপিকস ওয়াইজ একটা একটা করে পড়বো। এবং আমি চাই যে আপনারা, এই যে আমি যখন পড়বো তখন মানে আপনারও যাতে মুখস্থ হয়ে যায়, এটা হলো আমার চাওয়া আর কি। তো সবার শুরুতে হলো ডেফিনেশন অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, যেটা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট বলতে কি বোঝায়, আমরা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট বলতে আমরা কি বুঝবো সেটা হলো কথা। তো প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের মধ্যে ল্যান্ডকেও অন্তর্ভুক্ত করা হয়, বিল্ডিং কেও ধরা হয়, বিভিন্ন ধরনের মেশিনারিকেও ধরা হয়, বিভিন্ন ইকুইপমেন্টকে ধরা হয় প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। এখন প্রশ্নটা হলো, আমরা কখন বুঝবো যে এটা একটা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট? যখন যখন আপনি, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, ল্যান্ডকেও প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট বলতে পারি, বিল্ডিং কেও বলতে পারি, আমরা মেশিনারিকেও বলতে পারি, মেশিনারিকেও বলতে পারি যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। এগুলো হলো আমাদের প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আমরা চিনবো কিভাবে, প্রপার্টি আমরা চিনবো হলো যে যেগুলো আপনার অপারেশনে ইউজ হয়, ইউজ ইন অপারেশন। তার মানে আপনার অপারেশন, অপারেশন মানে কি, আপনি যদি বিস্কিট তৈরি করেন, বিস্কিটের কারখানা হয়, আপনার বিস্কিটের যে অপারেশনের জন্য যে বিল্ডিংটা ইউজ করতেছেন, যে ল্যান্ডটা ইউজ করতেছেন, যে মেশিনারিটা ইউজ করতেছেন, এবং যেটা আসলে আপনার সেল, মানে ওই যে যেটা আপনি, ওইটা আপনার সেল করার উদ্দেশ্য না, এটা হলে আপনি অপারেশন ইউজ করবেন, নট ফর নট ফর রিসেল। মানে আপনি যে মেশিনটা পারচেস করছেন, এই মেশিনটা আপনি অপারেশন ইউজ করবেন, এই মেশিন বিক্রি করা আপনার উদ্দেশ্য না। যদি এরকম ক্যারেক্টার হয়, এবং অন্যভাবে আমরা বলতে পারি যদি এটা লং টার্ম নেচার হয়, লং টার্ম নেচার হয়, তখন আমরা এটাকে বলবো যে এটা একটা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। তাহলে আমরা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আমরা চিনবো কিভাবে, যেটা আমার অপারেশন অ্যাক্টিভিটিস এর জন্য প্রয়োজন হবে, এটাকে আমরা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট বলবো। এটা লং টার্ম নেচারের হতে পারবে, এটা ডেপ্রিসিয়েবল হবে সাধারণত, ল্যান্ড ব্যতীত সবগুলো ডেপ্রিসিয়েশন হয় আর কি। এইভাবে আমরা বলতে পারি এগুলো হলো প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। এখন এই এই যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আমরা দেখলাম, আমরা নিশ্চয়ই মনে আছে আমরা যখন ব্যালেন্স শিট করি সেখানে আমরা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের একটা পুরা একটা আলাদা একটা সেগমেন্টে করি, যেখানে আমরা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট গুলো দেখাই, যারা আগে করছি তাদের মনে আছে। এখন এই প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টে আমরা কি ভ্যালুটা দিব, যেটাকে আমরা বলতেছি রিকগনিশন। যেমন আমি যদি বলি একটা মেশিনারি পারচেস করি,
তখন আমরা বলি যে মেশিনারি ডেবিট, নিশ্চয়ই তাই বলি তো, তাই না? মেশিনারি ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, প্রশ্ন হলো এই যে মেশিনারি ডেবিট বলি, ক্যাশ ক্রেডিট বলি, তার মানে মেশিনারি মানে অ্যাসেট বৃদ্ধি করতেছি, একটা অ্যাসেট প্লাস করতেছি, অন্যদিকে একটা অ্যাসেটস মাইনাস করতেছি, এই তো আমার কাজ। তার মানে মেশিনারি বাড়াচ্ছি, একদিকে ক্যাশ ক্রয় করতেছি। এই যে ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট করলাম, মেশিনারি ডেবিট করলাম, মানে মেশিনারি বৃদ্ধি পাচ্ছে। এই মেশিনারি বৃদ্ধি, এখন প্রশ্ন হলো এই মেশিনারি বৃদ্ধির অ্যামাউন্টটা কত হবে, এটা হলো প্রশ্ন। এখন এই অ্যামাউন্টটা কত হবে, এটা কি আমরা প্রথমত হলো মেশিনারি ডেবিট বলতে আমরা বুঝি যেটা, যে মেশিনারি হিসাব বৃদ্ধি করে দিলাম। এই যে মেশিনারি হিসাব বৃদ্ধি করে দেয়া মানে বোঝা হলো মেশিনকে রিকগনাইজ করা, মেশিনকে রিকগনাইজ করা। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা অ্যাসেটকে রিকগনাইজ করা, আমরা এটাও বলতে পারি রিকগনাইজ করা। হ্যাঁ, একটা অ্যাসেটকে রিকগনাইজ করলাম। তার মানে এই যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আমরা যখন করব, তার মানে এখানে একটা রিকগনিশন ইস্যু থাকে, যেখানে অ্যাসেটটাকে ওই মেশিনারি তার নিজস্ব নামে ডেবিট হয়। এটাও আপনার মনে রাখবেন যে অ্যাসেটের ক্ষেত্রে অ্যাসেট তার নিজের নামে যখন পারচেস করে তার নিজের নামে ডেবিট হয়, আর ইনভেন্টরির ক্ষেত্রে সেটা ইনভেন্টরি নামে ডেবিট হয় কিংবা পার্সেস নামে ডেবিট হয়। তো এখন প্রশ্ন হলো এই যে মেশিন ডেবিট করবেন, এটার অ্যামাউন্টটা কত হবে? তো অ্যামাউন্টটা কত হবে এই ব্যাপারে, এটা হলো অ্যামাউন্টটা তত হবে যে আপনি সাপ্লায়ারকে যে টাকাটা দিবেন, যেটাকে আমরা বলতেছি পার্সেস ভ্যালু, সেটা যেমন থাকবে, পাশাপাশি ওই অ্যাসেটটা আপনি আপনি যখন বিদেশ থেকে যদি পার্চেস করেন, সেক্ষেত্রে আপনার পোর্টেও তো কিছু খরচ হবে। এই যে পোর্ট রিলেটেড যে খরচগুলো আছে, যেগুলো আমরা ডিউটি বলি আর কি, ডিউটি ট্যাক্স ইত্যাদি রিলেটেড, এগুলো আপনার ওই অ্যাসেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর কি। অথবা আমরা বলতে পারি ওই অ্যাসেটটা আপনার লোকেশন আনা পর্যন্ত, যেমন অ্যাসেটটা আপনার ফ্যাক্টরি যেখানে, ওই ফ্যাক্টরির লোকেশন পর্যন্ত আনার পর্যন্ত যত খরচ আছে, সব খরচকে সব খরচকে আমরা মেশিনের মধ্যে ঢুকাবো আর কি। আমরা কি বলতে পারি, ব্রিঙ্গিং, সংক্ষিপ্ত করে লিখতে আছে, ব্রিঙ্গিং টু দ্য লোকেশন। যাই হোক, এভাবে লিখলাম আর কি। তার মানে আমি বলতে চাচ্ছি যেটা, যে মেশিন হিসেবে ডেবিট অ্যামাউন্টটা কত হবে, আপনার পার্সেস ভ্যালু, পোর্টের ভ্যালু, আদার অনেক ভ্যালু হতে পারে, আদার বিভিন্ন ধরনের। মোট কথা হলো অ্যাসেট পার্সেস থেকে আপনার ফ্যাক্টরি পর্যন্ত এবং ফ্যাক্টরি ইউজেবল সিচুয়েশন পর্যন্ত যত খরচ আছে সব খরচ হলো এই অ্যাসেটের মধ্যে যাবে। এটাকে আমরা বলতেছি মেশিন ডেবিট। অর্থাৎ মেশিন ডেবিট বলতে মেশিনের এই খরচ সবগুলো আসবে, এটাকে আমরা বলতেছি মেশিন ডেবিট। আর ক্যাশ টাকা যা যাবে সেটাকে বলবো ক্যাশ ক্রেডিট। আমরা একটু দেখি IS 16 এখানে কি বলছে। দেখেন তো IS 16 কি বলা আছে। আম, আমরা দেখি IS 16 এর। আচ্ছা, হ্যাঁ। তো IS 16 দেখা আছে, দেখেন an item of property plan equipment should initially be recorded at cost। তার মানে অ্যাসেটটা যখন পারচেজ করবেন এটা কস্ট ভ্যালুতে লিখবেন। কস্টের মধ্যে কি ইনক্লুড থাকবে, বলতেছে অল কস্ট নেসেসারি টু ব্রিং দ্য অ্যাসেট টু ওয়ার্কিং কন্ডিশন ফর ইটস ইন্টারনাল ইউজ। তার মানে সকল ধরনের কস্ট যা ওই অ্যাসেটটাকে ইউজেবল কন্ডিশন নেওয়ার জন্য সকল ধরনের কস্ট আসবে। দিস উড ইনক্লুড নট অনলি অরিজিনাল পারচেস প্রাইস, মানে শুধুমাত্র পারচেস প্রাইস যাবে না, বাট অলসো তার চেয়েও বেশি কি যাবে, সাইট প্রিপারেশন, ডেলিভারেশন, হ্যান্ডলিং, ইনস্টলেশন, রিলেটেড প্রফেশনাল ফি ইত্যাদিতে সব ধরনের কস্ট আসবে। সহজ কথা হলো, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যে আপনি যখন একটা অ্যাসেট পারচেস করবেন, ওই অ্যাসেটের মধ্যে এই অ্যাসেটটা ব্যবহার উপযোগী যত করার জন্য যত ধরনের কস্ট আছে, সব ধরনের কস্ট এই অ্যাসেটের মধ্যে ঢুকবে। এই যে এটাকে আমরা বলতেছি অ্যাসেটটাকে রিকগনাইজ করা, অথবা এটাকে আমরা রিকগনাইজেশনও বলতে পারি, অথবা আমরা এটাকে বলতে পারি ইনিশিয়াল মেজারমেন্ট। তাহলে এখানে আবার ইনিশিয়াল একটা শব্দ আসলো, তার মানে মেজারমেন্টের মধ্যে নিশ্চয়ই আরো নাম আছে। এখন যেহেতু ইনিশিয়াল মেজারমেন্ট বলছি, তাহলে এই দুইটাকে আমরা বলতেছি একদিকে যে ইনিশিয়াল মেজারমেন্ট অথবা রিকগনিশন করা। না বুঝলে বলে ফেলবেন, হ্যাঁ। তো ইনিশিয়াল মেজারমেন্ট অথবা রিকগনিশন করা। ইনিশিয়াল মেজারমেন্ট যেহেতু বলছি, তার মানে ইনিশিয়াল যেহেতু বলছি, পরে আরেকটা হতে পারে। অর্থাৎ পার্সেস যখন করবেন তখন যেভাবে রিকগনাইজ করবেন এটাকে বলা হবে ইনিশিয়াল মেজারমেন্ট, এবং পরবর্তীতে আবার একটা সাবসিকুয়েন্ট মেজারমেন্ট হয়। তার মানে এখানে আরেকটা জিনিস শিখতে হবে আমাদের, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। তাহলে অ্যাসেটটা পারচেস করলে ইনিশিয়ালি মেজার করি, যখন আমরা বলি অ্যাসেট ডেবিট মানে মেশিনের ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, এবং পরবর্তীতে এটাকে আমরা বলতেছি আবার ইনিশিয়াল মেজারমেন্ট, এবং এবং পরবর্তীতে আবার আমাদের আহ, অন্য কোনো সাবসিকুয়েন্ট একটা মেজারমেন্ট এই এই কাজটা করতে হয়। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কি, আমরা আমরা একটু দেখি IS এর মাধ্যমে। কি IS এ বলা আছে দেখি। এই হলো ইন্টারেস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IS। তার মানে এতটুকু পড়া জরুরি, এই যে ইনিশিয়াল মেজারমেন্ট পড়তেই হবে, এবং
দেখেন তারপরে আবার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কথা আছে, এই যে দেখছেন মেজারমেন্ট, যে মেজারমেন্ট সাবসিকুয়েন্ট টু ইনিশিয়াল ইকুয়েশন IS 16 পারমিট টু অ্যাকাউন্টিং মডেল, একটাকে বলা হচ্ছে কস্ট মডেল, একটাকে বলা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। তার মানে এটাও আমাদের জানতে হবে কস্ট মডেল কি, রিভ্যালুয়েশন মডেল কি, এগুলো আমাদের জানতে হবে। কস্ট মডেল হলো আপনি অ্যাসেটটা, এই যে আজকের দিনে যে অ্যাসেটটা পারচেস করলেন, যদি 100 টাকা পারচেস করেন অ্যাসেট ডেবিট, আপনি যদি এইভাবে ভ্যালুটাকে ক্যারি করেন, অর্থাৎ বছর শেষে শুধু ডেপ্রিসিয়েশন চার্জ করলেন ধরেন 10 টাকা, আর থাকলো 90 টাকা, তখন লিখলেন অ্যাসেট 100 টাকা মাইনাস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10 টাকা, তার মানে 90 টাকা হলো ক্যারিং ভ্যালু, এটাকে বলা হচ্ছে কস্ট মডেল। আর রিভ্যালুয়েশন মডেল কি? রিভ্যালুয়েশন মডেল হলো যেখানে বাজার দরকে কনসিডার করা হয়, সেটাকে রিভ্যালুয়েশন মডেল বলে। আমরা এগুলোর জন্য আলাদা আলাদা চ্যাপ্টার করব। আমরা যে চ্যাপ্টার 10 করব সেখানে রিভ্যালুয়েশন মডেলের কোনো কাজই করব না। আমরা যখন চ্যাপ্টার 11 করব তখন রিভ্যালুয়েশন মডেল করব। তো এর বাহিরে তার মানে রিভ্যালুয়েশন মডেল পরবর্তী আর কি। এই হলো আমাদের ইনিশিয়াল মেজারমেন্ট এবং সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। তার মানে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট বলতে আমরা বুঝাচ্ছি যে পরবর্তীতে, অর্থাৎ আপনি আজকের দিনে যে অ্যাসেটটা পারচেস করলেন তখন বললেন অ্যাসেট ডেবিট, মেশিনের ডেবিট, কিন্তু জানুয়ারি মাসে পারচেস করলেন, কিন্তু ডিসেম্বরে এসে ওই অ্যাসেটটা যদি ডেপ্রিসিয়েশন চার্জ করবে, ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে, এই যে ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে অ্যাসেটটা কি হলো, অ্যাসেটের ভ্যালু কমে গেল, ক্যারিং ভ্যালু, এই কমে যাওয়াকে বলতেছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। এই সাবসিকুয়েন্ট মেজারমেন্ট আবার দুই ভাবে হয়। একটা হলো এই যে যদি আপনি শুধু ক্যারিং ভ্যালুটাকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে করেন তাহলে এটাকে বলবেন কস্ট মডেল ফলো করা, আর যেখানে রিভ্যালুয়েশন মডেল ফলো করা হয় সেখানে বাজার দরকে কনসিডার করা হয়। আচ্ছা, তাহলে আমরা একটা অ্যাসেটের অ্যামাউন্ট কত হবে সেটা একটা দেখলাম। আরেকটা জিনিস এই লাইনটাও বাদ গেছে রিকগনিশন থেকে, এটাও বলতে হবে যে একটা অ্যাসেটকে আমরা তো কখনো অ্যাসেট হিসেবে লিখবো যখন এটা থেকে আমরা ফিউচার ইকোনমিক বেনিফিট পাওয়ার পসিবিলিটি থাকবে, যেটা তখন আমরা এটাকে একটা অ্যাসেট হিসেবে রিকগনাইজ করব। এবং এটা যদি মেজার করার মতন সিচুয়েশন থাকে তখন এটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবো। তাহলে IS 16 থেকে আপনারা পড়বেন শুধু এই অবজেক্টিভটা, আপনারা পড়বেন রিকগনিশনের এই দুইটা ক্রাইটেরিয়া, আপনারা পড়বেন ইনিশিয়াল মেজারমেন্ট, এই দুইটা তিনটা লাইন পড়বেন, আর এইটুকু পড়বেন কস্ট মডেল রিভ্যালুয়েশন মডেল আজকের চ্যাপ্টার পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত। এই হলো IS 16। এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি জানি অনেকের মনোযোগ চলে গেছে কারণ থিওরিটিক্যাল আলোচনা, অসুবিধা নেই, আমরা একটু পরে ম্যাথে ঢুকে যাব, আলোচনা মনোযোগ চলে আসবে। কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? আচ্ছা, এবার IS 23, এটাও আমাদের রিলিভেন্ট এই চ্যাপ্টারের সাথে, যেটাকে আমরা বলি বরোয়িং কস্ট। IS 23, IS 23 তে কি করা হয়? IS 23 এটা হলো আপনার, আপনি যখন কোনো একটা অ্যাসেট মেবি কনস্ট্রাক্ট করেন, তখন যেমন আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন, মানে আপনি কনস্ট্রাকশন করতেছেন, বিল্ডিং বানাচ্ছেন। এখন এই বিল্ডিং বানানোর সময় আপনার ফাইন্যান্সের প্রয়োজন হবে। তো ফাইন্যান্স যখন করবেন, অথবা একটা অ্যাসেট পারচেজ করেন, যাই করেন, আপনি যখন ফাইন্যান্স করবেন, এই ফাইন্যান্সের যে ইন্টারেস্টটা হবে, এই ইন্টারেস্টটাকে কি করা যায়, মানে ইন্টারেস্ট মানে তো আপনি লোন নিলেন, লোনের ইন্টারেস্ট, এটাকেই তো আমরা বলো ফাইন্যান্স কস্ট বা বরোয়িং কস্ট। এখন এই যে বরোয়িং কস্টটা আছে, এই বরোয়িং কস্ট নিয়ে হলো IS 23। এখানে বলা হয় যে এই বরোয়িং কস্টটাকে কি আপনি এক্সপেন্সে দেখাবেন নাকি অন্য কিছু করবেন। মানে বুঝাচ্ছে যে আপনি একটা অ্যাসেট হতে পারে একুজে পারচেস করলেন, অথবা আপনি হতে পারে বিল্ডিং কনস্ট্রাকশন করলেন, তখন আহ, ওই ওই অ্যাসেটটাকে পারচেস কিংবা কনস্ট্রাকশন করতে যে ফান্ড কালেক্ট করতে হয়, লোন নিতে হয়, এই লোনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাকে আপনি কি দেখাবেন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, নাকি অন্য কিছু। এই বিষয়টাকেই ব্রোয়িং কস্টের আলোচনা, এখানে এগুলোই বলা হচ্ছে ব্রোয়িং কস্টের আলোচনা, যে আপনি কি দেখাবেন এটাখানে। হ্যাঁ, তো এটার উদ্দেশ্য হলো মেইনলি, তার মানে আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি দিবেন, এটা হলো এটার উদ্দেশ্য। ডেফিনিশনে বলা আছে যে এখানে একটা কোয়ালিফাইং অ্যাসেট বলতে একটা লাইন বলা আছে, যে আমরা একটু পরে এটা দেখি আর কি। তো এখানে আমরা কি করে এই IS 23-তে আপনাকে কি গাইড করা হয়, যে আপনি যদি একটা অ্যাসেট, ধরেন একটা বিল্ডিং বানাচ্ছেন, এখন এই বিল্ডিং বানানোর সময় আপনার ফান্ডের প্রয়োজন হলো, তখন আপনি ফান্ডটা কালেক্ট করলেন। এখন এই ফান্ডটা কালেক্ট করার পরে যে ইন্টারেস্টটা দিবেন, আহ ধরেন 10 টাকা ইন্টারেস্ট দিবেন, খরচ হলো বছর শেষে। এই 10 টাকার পুরোটা কি আপনি প্রফিট এন্ড লসে খরচে দেখাবেন, নাকি 10 টাকার মধ্যে 8 টাকা আপনি অ্যাসেটে দেখাবেন, 2 টাকা খরচে দেখাবেন?
তো IS-23 আপনাকে সুযোগ দিছে যে না তুমি কিছু ক্যালকুলেশন করে এখানে কিছুটাকে ক্যাপিটালাইজ করতে পারো, কারণ খরচে দেখালে তো আপনার প্রফিট এন্ড লস কমে যাবে, ইন্টারেস্ট এক্সপেন্স। আর ক্যাসেটে দেখালে আপনার সুবিধা আছে, আপনি যদি ওই ফাইন্যান্স চার্জের একটা অংশ আপনি ক্যাপিটালাইজ করতে পারেন, ক্যাপিটালাইজ করা মানে অ্যাসেটে ডেবিট করে দিতে পারেন, তাহলে আপনি ফিউচারে ডেপ্রিসিয়েশন বেনিফিট পাবেন। তো IS-23 আপনাকে এই বোরিং কস্ট এখানে এগুলো আপনাকে সুযোগ করে দিচ্ছে যে কিভাবে এবং কোন প্রসেসে আমরা আহ, আহ, ওই আমার ফাইন্যান্স এক্সপেন্সকে আমি ক্যাপিটালাইজ করতে পারবো। তো ওই ক্যাপিটালাইজ করার জন্য যে কন্ডিশন গুলো আছে এর মধ্যে হলো একটা কোয়ালিফাইং অ্যাসেট হইতে হয়। তাহলে কোয়ালিফাইং অ্যাসেট আমাদের বুঝতে হবে কি, যদি কোয়ালিফাইং অ্যাসেট হয়, কোয়ালিফাইং অ্যাসেট হলো ওই অ্যাসেট গুলো যেগুলো আপনার ধরেন ওই অ্যাসেটটা রেডি করতে একটা উল্লেখযোগ্য সময় প্রয়োজন হবে। ধরেন বিষয়টা এরকম না যে 15 দিনে রেডি হবে, হয়তো বা 2-4 বছর লাগতে পারে, এটাকে বলা হচ্ছে কোয়ালিফাইং অ্যাসেট। তো ওই কোয়ালিফাইং অ্যাসেটের প্রয়োজনে যে আপনার ফান্ড প্রয়োজন হবে সেটার ইন্টারেস্টটাকে আমরা ক্যাপিটালাইজ করব, এটাই মেনলি IS-23 এর কাজ। তো এখন ক্যাপিটালাইজ যখন করব তখন আমরা কিভাবে করব, এই যেখানে এখানে বলে দিছে যে রিকগনিশন বোরিং কস্ট দ্যাট আর ডিরেক্টলি অ্যাট্রিবিউটেড টু দ্য অ্যাকুইজিশন কনস্ট্রাকশন হ্যান ত্যান ইত্যাদি, দেয়ারফর শুড বি ক্যাপিটালাইজ, এই যে এখানে ক্যাপিটালাইজ করতে হবে। এবং এই ক্যাপিটালাইজের বাদে বাকি যে টাকাটা আছে সেটাকে এক্সপেন্সে দেখাবো। কোনো টেনশনের কারণ নাই, আমি অঙ্ক দিয়ে দিয়ে এগুলো বুঝাই দেবো। তার মানে বুঝাচ্ছি যে ওই এক্সপেন্সের ইন্টারেস্ট এক্সপেন্সের একটা অংশ ক্যাপিটালাইজ হবে, মানে অ্যাসেটে ডেবিট হয়ে যাবে, আর কিছু অংশ খরচ হবে। এখন এই কতটুকু ডেবিট হবে খরচে, কতটুকু অ্যাসেটে যাবে, এই জিনিসটা বের করে আমাদের IS-23 তে আমাদেরকে গাইড করা হয়েছে। তো এখানে আমরা দেখবো যে কিভাবে কি করতে হয়, এইগুলাই এখানে মেজারমেন্টে এই কথাগুলো বলা আছে। তো আমরা এবং ডিসক্লোজারের কথা বলা আছে যে আপনাকে ক্যাপিটালাইজেশন রেটটা দেখায় দিতে হবে, ক্যাপিটালাইজেশন রেট কি জিনিসটা এটাও আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে IS-23 আমরা যেটা বুঝলাম যে IS-23 হলো আমার কনস্ট্রাকশন পিরিয়ডে অথবা একুইজিশন পিরিয়ডে আমার যে ফান্ডের যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টটাকে ক্যাপিটালাইজ করা, এটা হলো IS-23 কাজ। এটা হলো IS-23 তে আচ্ছা, ক্যাপিটালাইজ করলে আমাদের কিছু সুবিধা পাওয়া যায়, এই জন্য আমরা ক্যাপিটালাইজ করে থাকি। এই হলো IS-23। তার প্রশ্ন থাকলে করেন, আর প্রশ্ন না থাকলে আমরা একটা উদাহরণের মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করব বা বুঝবো ইনশাল্লাহ। যা যা এতক্ষণ আলোচনা করছে সবকিছু একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো আর কি। কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে করেন। স্যার মোটামুটি সবকিছু শোনা গেছে। হুম। এখন নিজেই কনফিউজড আজকে, বুঝছি কিনা না বুঝি নাই। স্যার ম্যাথ করলে হয়তো আরো ক্লিয়ার হবে। অন্যদের কি অবস্থা? আমি তাহলে বুঝবো আপনাদের সাথে আমার মেসেজটা আদান প্রদান হচ্ছে কিনা, সেই জন্য বলতে হবে। হ্যাঁ, না বললে তো ধরেন আমি বলে গেলাম, এরকম রেকর্ডিং তো বহু শোনাই যায়, তাই না, ইউটিউবে। অন্যদের কি অবস্থা, মানে যে এই পার্ট গুলা স্যার বলছেন আমি বুঝতেছি কিন্তু ভালোভাবে বুঝতেছি না, এভাবে বলেন, সমস্যা নাই, একটু বলেন অন্যদের কি অবস্থা। তৌফিক ভাই? স্যার বুঝতে পারছি, ব্যাক করলে স্যার আরো ইজি বোর্ডিং হবে। কস্টের এক্সাম্পল দিলে হয়তো বুঝবো আরো ভালোভাবে। ওকে, ঠিক আছে। স্যার ওই হ্যাঁ, রবিবার দিন রবিবার দিন ধরুন মানে অফিস ডে থাকে তো ওই থিওরি আলোচনাগুলো আসলে কি নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ওই ম্যাথ করতে দিলে ম্যাথ করলে আর কি কনসেন্ট্রেশনটা চলে আসে। আমি আসলে ম্যাথই করাবো, কিন্তু মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আলোচনা জমার একটা ভূমিকা তো বলা লাগে। আমি ধরো না সরাসরি ম্যাথ করি, আমার নিজের আবার সেটিংস, আমি আসলে এই থিওরি আলোচনা প্রয়োজন হয় না, উল্টা আমার সময় নষ্ট হয়। কিন্তু থিওরি যে পড়তে হবে এটা আপনাদেরকে আমি জোরালো ভাবে বলা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ম্যাথে চলে যাবো। হ্যাঁ, এই যে যা যা আলোচনা করছি সব এখানে আছে, এই যে প্রপার্টি প্ল্যানের সংজ্ঞা, তার মানে একদিকে IS-23ও আমরা দেখে ফেললাম, অন্যদিকে IS-16ও 50% দেখে ফেললাম। ইভেন অনেকে আমি বলবো IS-23 16 যদি নাও পড়তে চান, আপনি বই পড়েন, এই যে বইয়ের এগুলো পড়েন, পড়ার পরে IS-23 16 দেখেন, দেখবেন আসলে আপনি সবই পড়ে ফেলছেন। আমরা যা এতক্ষণ আলোচনা করছি, এই যে একটা অ্যাসেট কিভাবে রিয়েলাইজ করা যায়, এই যে একটা অ্যাসেটের মধ্যে কি কি থাকে, এই কথাগুলো সব এখানে আছে, বুঝতে পারছেন, এগুলা সব এখানে আছে। এখন আমরা এই যে একটু আগে যা বলছি এগুলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখবো। এই উদাহরণটা সিলেক্ট করা, কোনো অঙ্ক সিলেক্ট না করে কেন উদাহরণটা সিলেক্ট করলাম, লজিক হলো অঙ্ক সিলেক্ট, যেগুলো অঙ্ক পাইছি কোন অঙ্কের মধ্যে একটা ডিটেলস, মানে আমার পুরা জিনিসটাকে আমার বোঝানোর মতো জিনিস পাই নাই আমি, তখন আমার কাছে মনে হলো বেটার আমি বইয়ের মধ্যে যে এক্সাম্পলটা দেওয়া আছে যেটা আসলে অনেক 2-3টা অঙ্কের সমান, হ্যাঁ, সেটা আমরা বুঝবো। তো আজকের ক্লাসের মনে করেন এটাই হয়তো আমাদের ক্লাসের বড় শেষ হয়ে যাবে এটা দিয়ে।
আমরা এখন যে এক্সাম্পলটা দেখবো সেটা হলো আমাদের IS-23 তে যে বলছে যে আমার ইন্টারেস্ট হবে, সেই ইন্টারেস্টটা যে ক্যাপিটালাইজ করতে হবে, এই ক্যাপিটালাইজটা কিভাবে করবো সেটা আমরা দেখবো। আসলে ইন্টারেস্ট ক্যাপিটালাইজের জন্য তিনটা অ্যাপ্রোচ আছে, এই তিনটা অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচে বলে যে না, কোনো কিছু তোমার ক্যাপিটালাইজ করা দরকার না, তুমি সবটা খরচে দিয়ে দাও। আরেকটা অ্যাপ্রোচ বলতেছে না, তুমি একটা হিসাব নিকাশ করে ক্যাপিটালাইজ করো। আরেকটা অ্যাপ্রোচ বলতেছে না, তুমি পুরোটাকে ক্যাপিটালাইজ করে ফেলো। তো আমরা 3 নম্বর অ্যাপ্রোচে যাবো। 3 নম্বর অ্যাপ্রোচ, এবং এই তিনটা অ্যাপ্রোচ না জানলেও হবে আপনার, আপনি শুধু জানলেই হবে ইন্টারেস্টটা কিভাবে ক্যাপিটালাইজ করে, আপনার অতটুকু জানলেই হবে, আর বেশি জানার প্রয়োজন নাই। তো আমরা এখন আমাদের উদ্দেশ্য হলো ইন্টারেস্টটা ক্যাপিটালাইজ দেখাবো। আমি এখানে বলা আছে যে ইন্টারেস্ট ক্যাপিটালের জন্য এই তিনটা স্টেপে যায়। একটা হলো কোয়ালিফাইং অ্যাসেট হয়েছে কিনা দেখে, ক্যাপিটালাইজেশন পিরিয়ড দেখে, এবং কতটুকু ক্যাপিটালাইজ ইত্যাদি দেখে। আমরা এগুলো কিছুই দেখবো না, আমরা সরাসরি একটা এক্সাম্পলের মাধ্যমে করব, যাতে আপনাদের আর ওই প্যারাশানিটা না হয়। এক্সাম্পলটা কি? এক্সাম্পল হলো এই পেজ নাম্বার 67 এই এক্সাম্পলটা। তো এই এক্সাম্পলটা আপনারও দেখার প্রয়োজন হবে না, মানে আমরা সরাসরি অঙ্কে দিয়ে দিয়ে আগাই। হ্যাঁ, তাতে আমার মনে হয় কাজে লাগবে আর কি। তো সমস্যাটা হয়েছে, এটা আমি যখন করাবো আমি প্রশ্ন করব সবাইকে। হ্যাঁ, কারণ আমি কষ্ট করে করাবো, তো এই জন্য আমি প্রশ্ন করবো এটা। তাহলে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট আমরা একটু দেখলাম, বললাম IS-16ও একটু দেখলাম, IS-23ও দেখলাম, আমরা এই পর্যন্ত আমরা শেষ। এখন আমরা যেটা করব সেটা হলো ইন্টারেস্ট কিভাবে ক্যাপিটালাইজ করে, তাই তো? ইন্টারেস্ট ক্যাপিটালাইজেশন, এটা আমরা দেখবো, ইন্টারেস্ট ক্যাপিটালাইজেশন। এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই ইনশাল্লাহ এটা পারবেন, মানে এই পর্যন্ত আমরা একটু ইফোর্ট দিব আর। ধরেন আমি একটা প্রবলেম বলতেছি, প্রবলেমটা কি? প্রবলেমটা এমন হতে পারে, যেমন ধরেন আমি বইয়ের থেকেই প্রবলেমটা নিচ্ছি, যেমন নভেম্বর 1, 2014 বইতে যা আছে হুবহু আমি তাই লিখতেছি। সে একটা কনস্ট্রাক্ট করার জন্য একটা বিল্ডিং কনস্ট্রাকশন করে আর কি। হ্যাঁ, কনস্ট্রাকশন, বিল্ডিং এ কনস্ট্রাক্ট এ বিল্ডিং, কনস্ট্রাক্ট এ বিল্ডিং, কোন একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করে, যেখানে তার আম, যা লেখা আছে তাই লিখতেছি, ফর 14 লক্ষ টাকা অন ল্যান্ড কস্টিং 1 লক্ষ টাকা। তার মানে একটা বিল্ডিং বানায় যেখানে মোট 14 লক্ষ টাকা পেমেন্ট হয়, এর মধ্যে 1 লক্ষ টাকা ল্যান্ড পারপোজে পেমেন্ট হয়। তার মানে 1 লক্ষ টাকা ল্যান্ড পারপোজে খরচ হয়, ইনডিরেক্টলি বলতে পারি বাকি 13 লক্ষ টাকা তার যাচ্ছে বিল্ডিং এর খরচের জন্য। তার মানে বিল্ডিংটা একটা ল্যান্ডের উপর হয়, সেই ল্যান্ডের দাম হলো 1 লক্ষ টাকা, আর বাকি জিনিসগুলো হলো তার অন্যান্য খরচ আর কি। এখন এই খরচগুলো কিভাবে হয়েছে? খরচগুলো ধরেন ওই 2014 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সে 2,10,000 টাকা খরচ করছে, মানে পেমেন্ট করছে। মার্চের 1 তারিখে পেমেন্ট হয়েছে 3 লক্ষ টাকা। এই তথ্যগুলো হলো আমাদের দেয়া আছে। হ্যাঁ, মেয়ের 1 তারিখে 5,40,000 টাকা, আর কি ডিসেম্বরের 31 তারিখে 4,50,000 টাকা। এই খরচগুলোর কথা বলা আছে। তাহলে সব মিলিয়ে খরচ কত? আহ, এগুলো কিন্তু সবই প্রবলেম, ধরেন কোনো একটা অঙ্ক এভাবে দেয়া আছে, সব মিলিয়ে খরচ হয়েছে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা, তার মানে এখানে আসলে 14 লক্ষ যোগ 1 লক্ষ, এই 15 লক্ষ আর কি। হ্যাঁ, এটা আমি 14 লক্ষ মানে বিল্ডিং এর পারপাস 14 লক্ষ এবং ল্যান্ডের পারপাস 1 লক্ষ, এই হলো 14 লক্ষ, তাহলে 15 লক্ষ, তাহলে টোটাল হলো 15 লক্ষ টাকা খরচ। এই তথ্যটা দিয়ে দিছে, পাশাপাশি ধরেন আরো কিছু তথ্য দিয়েছে যে আহ, ধরেন এই বিল্ডিংটা কমপ্লিট হয়েছে, কমপ্লিটেড সে ডিসেম্বর 31, 2015, অর্থাৎ 2015-তে কমপ্লিট হয়েছে, ডিসেম্বর 2015-তে কমপ্লিট হয়েছে। এবং সে কিছু ডেপ্টের ইনফরমেশন দিছে, ডেপ্ট অব্লিগেশনের ইনফরমেশন দিছে। কি কি ডেপ্ট অব্লিগেশনের ইনফরমেশন দিছে? তার মানে কি, ওই কোম্পানি, যে কোম্পানি আমরা কাজ করতেছি, তার কিছু লোন আছে, সেই লোনের ইনফরমেশন দিছে। কি কি লোন? ধরেন এই লোনগুলো আবার 2 ধরনের হয়। একটা হলো স্পেসিফিক ডেপ্ট, মানে এই কনস্ট্রাকশনের পারপাজেই সে ধরেন কোনো ডেপ্ট নিছে, কোনো লোন নিছে। হ্যাঁ, যদি এমন হয়ে থাকে যে ধরেন এরকম লোনটা হলো অনেকটা এরকম যে 15% হারে 3 ইয়ার এর লোন, আমরা ওইখানে আরো অনেক কথা লেখা আছে, আমি ছোট করে লিখতেছি। 3 ইয়ার লোন, সে ধরেন 7,50,000 টাকা, 7,50,000 টাকা লোন নিছে। অন্যদিকে
আদার ল্যাব, এই যে আদার ল্যাব যেটা, এটা হলো স্পেসিফিক এই কনস্ট্রাকশনের জন্য নেওয়া হয়েছে। তার মানে এই লোনটা কিসের জন্য নেওয়া হয়েছে? আমরা স্পেসিফিক বলতে পারি যে 15% হারে 3 বছরের লোন নেওয়া হয়েছে। কার জন্য? এই 7,50,000 টাকা এই কনস্ট্রাকশনের জন্য। আরেকটা লোন নিয়েছে, আরো কিছু লোন তারা আছে, কোম্পানির আছে আদার ডেপ্ট। তার মানে এই ডেপ্ট কিসের জন্য আমরা জানি না। সেখানে সে ধরেন 10% হারে 5 ইয়ারের একটা লোন আছে, 5 ইয়ারের একটা নোট বা লোন যেটাই বলে আছে, সেটার অ্যামাউন্ট হলো 5,50,000 টাকা। অন্যদিকে 12%, সেটা 10 ইয়ারের একটা বন্ড আছে, বন্ড বা লোন যাই বলি না কেন আছে, সেটার অ্যামাউন্ট হলো 6 লক্ষ টাকা। এই যদি সিচুয়েশন হয়, এই সিচুয়েশনে আপনার কাছে 2015 সালের আপনার কাছে ফুল এন্ট্রিটা জানতে চাইতেছে যে এই যদি সিচুয়েশন হয় 2015 সালে, ইয়ার 2015তে কি এন্ট্রি হবে, জার্নাল কি হবে, সবগুলা দিতে বলতেছে। সে ধরনের এরকম একটা সিচুয়েশন দিল, অনেকভাবে ব্যাখ্যা থাকতে পারে। তো একটু আমাকে বলেন তো যে এখানে আমরা কি বুঝলাম, কেউ একজন বলেন এখানে যে তথ্য দিলে এই তথ্যগুলোকে আমরা কি বুঝলাম তথ্যগুলোতে, একজন বলেন, যে আগে করছেন এমন একজন বলেন আজকে। হ্যাঁ, রেহানা স্যার বলছেন। কিছুই বুঝি হ্যাঁ নাই। বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝেন নাই? কি প্রশ্নটা বুঝেন নাই? প্রশ্নটা এটা হলো কোশ্চেন বুঝতেছি আমাদের। না স্যার। হ্যাঁ, আমি রেহানা আপু আছেন, করছিলেন আগে, যদি থেকে থাকেন। স্যার আচ্ছা, আছি। এটা করছিলেন আগে? এই স্যার এই আগে হয় নাই এরকম ম্যাথ। করা করা হয় না। আর কেউ করছিলেন? মিন্টু ভাই করছিলেন বা অন্য কেউ করছিলেন? জি স্যার, আমি 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 করছিলাম এই টাইপের। বলেন না, এটা আপনি যা বুঝছেন প্রশ্ন, আমি কিন্তু প্রশ্নটার কথা বলছি। প্রশ্ন আচ্ছা, সলিউশন। আমি আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে আহ নভেম্বর 1, 2014 সে একটা কনস্ট্রাক্টেড বিল্ডিং এর প্রজেক্ট নেয়, যেখানে আহ, পুরো আহ, চার কোয়ার্টারলি সে লোন স্যাংশন করে। টোটাল লোন হচ্ছে, টোটাল ইনভেস্টমেন্টটা হচ্ছে 15 লাখ টাকা। এর মধ্যে বিল্ডিং 2015 সালে হয়ে গেছে। আর এর ভিতরে হচ্ছে স্পেসিফিক ডেপ যেটা লোন আছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে, আহ, 15% হারে 3 ইয়ার্স লোন। আর হচ্ছে আপনার টেন আমি পার্সেন্ট ফাইভ বলি, ইয়ার্স নোট হ্যাঁ হ্যাঁ বা আমি টেন বলি। ইয়ার্স লোন। এখন এর মধ্যে হুম, আমাদের যে 15 লাখ, আহ, 15 লাখ যে এক্সপেন্স হবে এই বিল্ডিংটা কনস্ট্রাক্ট করতে, এই যে আমাদের 75 লাখ, 7 লাখ, 7,50,000, 5,50,000, তারপর হচ্ছে যে 6 লাখ, তিনটা টাইপের যে আমাদের লোন আছে, এই লোনের থেকে এক একটা পোর্শন আমার এই কনস্ট্রাক্টের কাজে ব্যবহার করা হবে। এখন যখন আমি এখানে ব্যবহার করব, তখন তো আর আমি ওই 7,50,000-এর পুরো টাকার ইন্টারেস্টই আমার ফাইন্যান্স কস্টে যাচ্ছে না, বা আহ, এখানে যে কনস্ট্রাক্ট করতেছি মিন্টু ভাই থামেন। এটা ঠিক আছে, হচ্ছে। বুঝতে পারছি। আমি শুধু কোশ্চেনটা বুঝতে চাইছিলাম, সলিউশন না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কোশ্চেনটা বুঝতে চাইছি, মিন্টু ভাই পারফেক্টলি বুঝাইছে। আমি আর সলিউশনটা ওনাকে আর ওই সময়টা শুনলাম না মিন্টু ভাই। হ্যাঁ, আচ্ছা, মিঠু ভাই যেটা বললো আপনাকে, যে আপনাকে একটা বিল্ডিং বানাবেন, এই বিল্ডিংটা বানাতে 14 লক্ষ টাকা খরচ হবে এবং ল্যান্ড 1 লক্ষ টাকা, মোট 15 লক্ষ টাকা খরচ হয়েছে, বা এরকম একটা চুক্তি করছে নভেম্বর 1, 2014-তে। তো 15 সালে কি কি খরচ হয়েছে এবং 15 সালে কি ঘটনা সেটা আমরা জানা দেবো। তো 15 সালে কি ঘটনা হচ্ছে, জানুয়ারি 1 তারিখে কিছু পেমেন্ট করছে, মার্চের 1-এ, মেয়ের 1-এ, ডিসেম্বর 1-তে, টোটাল এত। এখন আমি যদি বলি আপনাকে জার্নাল দেন, আপনি জার্নাল দেন, জানুয়ারি 1-এ পেমেন্ট, জার্নাল দেন, কি জার্নাল হবে? কেউ একজন বলবেন যে 2,10,000 টাকা একটা বিল্ডিং বানানোর জন্য আপনি খরচ করছেন, জার্নালটা কি হবে? 2,10,000 টাকা একটা বিল্ডিং। ও আমরা এখানে একটু বলে নেই, এই 2,10,000-এর যে জানুয়ারি 1-এ যে 2,10,000 এর মধ্যে ইনক্লুড আছে, ধরেন প্রশ্নের মধ্যে দিয়েছে ইনক্লুড আছে ল্যান্ড 1 লক্ষ টাকা। এই হলো আমাদের প্রশ্ন। এখন কেউ একজন বলেন জানুয়ারি 1-এ আমার তাহলে এন্ট্রিটা কি হবে? জানুয়ারি মাসে 1 তারিখে আপনি 2,10,000 টাকা একটা বিল্ডিং এর পিছনে আপনার খরচ হয়েছে বিল্ডিং বানানোর জন্য, যার মধ্যে 1 লক্ষ টাকা ল্যান্ড আছে। তার মানে 1,10,000 টাকা বিল্ডিং এর জন্য আর 1 লক্ষ টাকা ল্যান্ডের জন্য, এটা জার্নাল কি হবে? ল্যান্ড ল্যান্ড ডেবিট ডেবিট, 1 লাখ টাকা। স্যার ল্যান্ড ডেবিট, আর কনস্ট্রাকশন ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা জি বলি স্যার। ল্যান্ড ডেবিট, বিল্ডিং ডেবিট, কি বলেন? বিল্ডিং ডেবিট, আর কি বললেন? ক্যাশ ক্রেডিট। খুব সহজ। ক্যাশ ক্রেডিট।
ক্যাশ ক্রেডিট খুব সহজ। তাহলে ল্যান্ড ডেবিট কেন বলতেছি? ল্যান্ডটাকে আমরা আলাদা রিকগনাইজ করছি, এটার অর্থ তো এটাই, তাই না? ল্যান্ডটাকে আমরা আলাদা রিকগনাইজ করছি, আর বিল্ডিং এর 1,10,000 টাকা ডেবিট, তার মানে বিল্ডিং কে আলাদা রিকগনাইজ করছি। এটাই তো আমরা করলাম, তাই না? তার মানে এইখানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যদি অ্যাসেট একাধিক হয় আর যদি এটা ভিন্ন ভিন্ন অ্যাসেট হয়, আমরা ভিন্ন ভিন্ন নামে সেটাকে রিকগনাইজ করবো। আমরা তাই শিখলাম না? তাহলে আমরা বলতেছি ল্যান্ড ডেবিট, বিল্ডিং ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটা নিয়ে তো কি আরো আপত্তি আছে এই পর্যন্ত? হ্যাঁ, যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের 1 নাম্বার শেষ, 1 নাম্বার এন্ট্রি শেষ। হ্যাঁ, তাহলে পরের এন্ট্রিটা মার্চ 1 কি হবে? সেকেন্ড এন্ট্রিটা কি হবে? বিল্ডিং ডেবিট, ক্যাশ ক্রেডিট। তার মানে পরের যতগুলো এন্ট্রি আছে, যে মার্চ 1, হ্যাঁ, মার্চ 1 কি হবে? বিল্ডিং ডেবিট, ক্যাশ ক্রেডিট, তাই তো বলতেছেন? কত টাকা হবে অ্যামাউন্টটা? 3 লক্ষ টাকা নাকি? 3 লক্ষ টাকা। তাহলে মে 1 কি হবে? সেম এন্ট্রি হবে না? বিল্ডিং ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যামাউন্টটা চেঞ্জ হবে নাকি? কি বলেন, ঠিক আছে নাকি? অ্যামাউন্টটা চেঞ্জ হবে। তাহলে ডিসেম্বর 31 কি হবে? সেম হবে, বিল্ডিং ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যামাউন্টটা কত হবে? 4,50,000। এই যে এতক্ষণ পর্যন্ত যা করলাম, এটা নিয়ে কি কারো আপত্তি আছে কিনা? এবং আমরা দেখবো যে টোটাল তাহলে কত টাকা হলো ডেবিটে। ডেবিটে টোটাল হবে সবগুলো যদি আমরা যোগ করি, টোটাল 15 লক্ষ, ক্রেডিটে 15 লক্ষ টাকা। এই পর্যন্ত আপনাদের কোনো আপত্তি আছে কিনা, কারো বুঝতে অসুবিধা আছে কিনা এই পর্যন্ত? হ্যাঁ, আমরা কি করলাম? আমরা করলাম কি, যে ও যেহেতু খরচ করছে বিল্ডিং পারপাস বিভিন্ন সময় বিভিন্ন ডেটে, শুধুমাত্র আমরা ল্যান্ডের এখানে একটু খেয়াল করতে হচ্ছে আমাদের, যে না এখানে ল্যান্ডের আলাদা নাম হবে, বাকিগুলো জাস্ট ল্যান্ড ডেবিট, বিল্ডিং ডেবিট, ক্যাশ ক্রেডিট ইত্যাদি করলাম। আমরা দেখলাম এই 14 লাখ আর 1 লাখ, এই টোটাল 15 লাখের হিসাব নিকাশে পুরো 15 লক্ষ আমাদের মিলে গেছে। এই পর্যন্ত তো আমরা পারি, তাই না? তাহলে এই পর্যন্ত যদি হিসাব হয় তাহলে জিনিসটা সহজ। কিন্তু প্রবলেমটা হলো, যে জায়গায় আমি মিন্টু ভাইকে থামিয়ে দিলাম সেটা কোথায়? এই যে এগুলোর বাইরে আরো কিছু ঘটনা ঘটছে। এখানে আবার নিচে বলা আছে কিছু তার লোন আছে, বলা আছে না? এই কোম্পানির কিছু আবার লোন আছে। কি কি লোন আছে? ডেপ্ট আছে। কি কি ডেপ্ট? প্রথমত হলো এগুলো খরচ করছে, পরবর্তীতে আবার বলছে সে 15% হারে 7,50,000 টাকা লোন নিছে। তাহলে আমরা বলবো এই লোনের ইন্টারেস্ট কত? কথার কথা, আপনি এইভাবেই তো করবেন। তখন আপনি নিশ্চয়ই ক্যালকুলেট করবেন যে ভাই আমার ইন্টারেস্ট এক্সপেন্স কত। আপনি কি এটা ক্যালকুলেট করবেন না? ইন্টারেস্ট এক্সপেন্স কত, কারণ আপনাকে তো ইন্টারেস্টের এন্ট্রি দিতে হবে, তাই না? তো আপনার তখন আপনি বলবেন যে ইন্টারেস্ট, সে ধরেন স্পেসিফিক ডেটের স্পেসিফিক ডেপ্ট, হ্যাঁ, স্পেসিফিক ডেপ্ট কত টাকা এখানে? 7,50,000 টাকা গুণ কত পার্সেন্ট হবে? 15%। যে ইয়ারলি তাকে লোনের ইন্টারেস্ট দিতে হবে কত? 1,12,500 নাকি? কি বলেন? আমরা কি করতেছি, যে এই 7,50,000 টাকা লোনের জন্য তার কত টাকা ইন্টারেস্ট দেওয়া লাগবে ওই বছর, আমরা সেটা বের করলাম। বুঝতে পারছেন? জাস্ট 15% হারে দিয়ে দিলাম অ্যানুয়াল ইন্টারেস্ট কত। তাহলে এটা গেল স্পেসিফিক লোন। এর বাইরে তার আরো 2টা লোন আছে না? একটা 10% হারে 5,50,000 আর একটা 12% হারে। এটাকে কি লোন বলবো? একটা হলো আদার ডেপ্ট, দুইটাই আদার ডেপ্টের নামে, আমরাও আদার ডেপ্ট দিলাম। তাহলে প্রথমটাকে বলি 5,50,000 গুণ দিব 10%, পরেরটাকে বলবো 6 লক্ষ টাকা গুণ দিব 12%। এই তো বলছে নাকি? এই দুইটাকে বলতেছি আমরা আদার ডেপ্ট। এইটুকু বুঝছেন কিনা? আমি জাস্ট কিছুই না, আপনারা যে কাজগুলো সারা জীবন করে আসছেন বা জানেন, আমি সেই কথাগুলোই বলতেছি। যে তাহলে আমরা কি বের করলাম? ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা, এটা তো বের করলাম নাকি? তো তখন আমরা কি করব? এই তিনটাকে যোগ করব। যোগ করলে যে টাকাটা পাবো 2,39,500, এই 2,39,500 কে বলবো আমার 1 বছরের ইন্টারেস্ট। এটা কি কারো বুঝতে অসুবিধা কিনা? জাস্ট আমি যে তার ওই কোম্পানি যে লোন আছে, একটা 15% হারে, আর একটা 10%, আর একটা 12% হারে, এই 3টা লোনের ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা আসে সেটাই শুধুমাত্র ক্যালকুলেট করছে, আর কিছুই করি না। এটা কি বুঝতে কারো অসুবিধা আছে কিনা? আমি পাশে ক্যালকুলেশন গুলো দিয়ে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি টোটাল ইন্টারেস্ট কত 2015 সালে। 2015 সালে তার টোটাল ইন্টারেস্ট কত? 2,39,500। বুঝছেন তো এটা নাকি সবাই? এবার এই ইন্টারেস্ট এক্সপেন্স এর জার্নাল আপনি কি দিবেন বলেন তো? এই ইন্টারেস্ট এক্সপেন্স জার্নাল কবে হবে? নিশ্চিতভাবে ডিসেম্বর 31 হবে, তাই না? কারণ আপনি তো জি। ডিসেম্বর 31 এসে এটা জার্নাল দিবেন। তাহলে এই ইন্টারেস্ট এক্সপেন্স এর জার্নাল কি হবে 2,39,500? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ওকে, ফাইন। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, সবাই এটার সাথে একমত কিনা, উনি জার্নালটা ঠিক বলছে কিনা?
ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। সবাই কি একমত কিনা? শুধু একমত আছেন কিনা তাই বললে হবে, আর কোনো কিছু না। ইন্টারেস্ট ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এটার সাথে সবাই একমত কিনা? একমত। আচ্ছা, কারো কি দ্বিমত আছে? দেখেন তাহলে কি হলো, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। রাজু ভাই যে সেন্সে বলছে এই সেন্সটা বুঝেন না গিয়ে, মানে দ্বিমতকে, একমত তো বুঝলাম, দ্বিমতকে চ্যাট বক্সে লেখেন। আচ্ছা, তাহলে আমরা তো অ্যাটলিস্ট একমত হইতে পারতেছি, কারণ আমরা ছোটবেলাতে এভাবে পড়ে আসছি, ইন্টারেস্ট আছে ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এটার অর্থ হলে আমরা বুঝাইলাম যে ভাই ইন্টারেস্ট এই বছর টাকা দিই না, পরবর্তী দিব, তো বছর শেষে তো আমাকে এটা এক্রুয়াল বেসিস অনুযায়ী এক্সপেন্সে চার্জ করতে হবে, সেই কাজটা করছে, তাই তো? প্রবলেমটা হলো আইস, এই যে ধরেন আপনি ইন্টারেস্ট ডেবিট করলেন, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করলেন, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করার কারণে আপনার লায়াবিলিটি বৃদ্ধি পেল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট করার কারণে আপনার এক্সপেন্স বৃদ্ধি পেলো। ব্যাপারটা কি এরকম কিনা? এক্সপেন্স বৃদ্ধি পাওয়া অর্থ হলো আপনার পিএনএল বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে হিট করলো, লায়াবিলিটি বৃদ্ধি পাওয়া মানে আপনার ব্যালেন্স শিটে ইম্প্যাক্ট পড়লো। এখানে আপনাকে IS-23 বলতেছে এই যে আপনি ইন্টারেস্ট এক্সপেন্স পুরোটা ডেবিট করছেন না, এই পুরোটাকে আপনি চাইলে না, আপনি এখানে IS-23 অনুযায়ী আপনি কিছু কাজ করতে পারেন, সেগুলি আমরা আজকে শিখবো। ও বলতেছে, IS-23 বলতেছে এই যখন আপনি বিল্ডিং কনস্ট্রাকশন করবেন, ওই কনস্ট্রাকশন পিরিয়ডে, বিল্ডিং যখন কনস্ট্রাকশন করবেন, কনস্ট্রাকশন পিরিয়ডে ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটাকে আপনি খরচে চার্জ না করে আপনি ক্যাপিটালাইজ করেন। এই যে শ্যামা আপু বলছে ক্যাপিটালাইজ করতে, যদি আমরা ক্যাপিটালাইজ করি তাহলে কি বলবো? ক্যাপিটালাইজ হতে হলে এটাকে ইন্টারেস্ট এক্সপেন্স খরচ ডেবিট না করে বিল্ডিং ডেবিট করতে বলতেছে শ্যামা আপু, তাই তো বলতেছে, তাই না? জি স্যার। তাহলে তখন আমরা কি লিখবো? বিল্ডিং ডেবিট কত টাকা লিখবো? স্যার এই যে ওয়েটেড অ্যাভারেজ করতে হবে। প্রথমটা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে বিল্ডিং এত টাকাও ডেবিট লিখতে পারবো না। এবার শ্যামা আপু, আমি যখন বললাম বিল্ডিং ডেবিট করব, উনি কিন্তু তখন বলে না বিল্ডিং ডেবিট 2,39,500, উনি আবার এটাও বললো না, উনি অন্য কিছু বলতে চাইছেন। তার মানে এখানে দেখেন আমরা সারা জীবন যেভাবে শিখে আসছি, তার মানে ইন্টারেস্ট ডেবিট, এখন আমরা বলতেছি না এটা করা যাবে না, হলুদ কালি দিয়ে দিলাম, বলতেছি ক্যাপিটালাইজ করতে হবে। এখন ক্যাপিটালাইজ করা মানে বিল্ডিং ডেবিট, এখন আবার বিল্ডিং ও ডেবিট আমি করতে বলতেছি না, এটাও করা যাবে না, বিল্ডিং ও পুরো টাকাটা নেওয়া যাবে না। তার মানে এটা একটা প্রসেস আছে, এই প্রসেসটাই আমরা শিখবো। এই প্রসেসটা কিভাবে শিখবো? যে আমরা শিখবো এই ইন্টারেস্ট এক্সপেন্স 2,39,500 টাকার মধ্যে কতটুকু টাকা আমরা ক্যাপিটালাইজ করবো, কতটুকু টাকা আমরা ক্যাপিটালাইজ করবো না, এই জিনিসটা আমরা দেখবো। তাহলে কতটুকু টাকা ক্যাপিটালাইজ করবো, কতটুকু টাকা ক্যাপিটালাইজ করবো না, এই জিনিসটা আমরা শিখবো একটু। তাহলে আমরা সাউন্ড কি ক্লিয়ার কিনা যায় না, তাহলে আমরা বলতেছি যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এই ইন্টারেস্ট এক্সপেন্সের বদলে আমরা ক্যাপিটালাইজ করতে পারি, কিন্তু ক্যাপিটালাইজ আমরা ফুল অ্যামাউন্ট করবো না। তখন আমাদেরকে যে প্রসেসটা চালাইতে হবে, এই প্রসেসটা হলো যে এই 2,39,500-র মধ্যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টকে ক্যাপিটালাইজ করতে পারবো, আর একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টকে ক্যাপিটালাইজ করতে পারবো না। এখন কতটুকু অ্যামাউন্টকে ক্যাপিটালাইজ করতে পারবো, এটা হলো আমরা দেখবো। এটা যখন আমরা করতে থাকবো যে কতটুকু অ্যামাউন্টকে ক্যাপিটালাইজ করতে পারবো, ওই জিনিসটা করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, স্টেপ নাম্বার ওয়ান, স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ানে এভাবে লিখতে হবে না, আমি এভাবে লিখতেছি আর কি। হ্যাঁ, স্টেপ নাম্বার ওয়ানে প্রথম কাজ হলো আপনাকে ওয়েটেড এভারেজ এক্সপেন্ডিচার বের করে নিতে হবে, প্রথম কাজ আপনার। হ্যাঁ, এক্সপেন্ডিচার বের করতে হবে। এটা একবারে আজকে প্রথম করতেছেন এমন কেউ আছেন? আমি তার কাছে জিজ্ঞাসা করবো এটা পারছেন কিনা, অন্যরা তো অনেকে পারেন মনে হচ্ছে। ওয়েটেড এভারেজ এক্সপেন্ডিচার করতে হবে। ওয়েটেড এভারেজ এক্সপেন্ডিচার কি?
ধরেন এখানে জানুয়ারি মাসে 1 তারিখে যে টাকাটা দিল, অর্থাৎ জানুয়ারি মাসে 1 তারিখে আপনি খরচ করলেন, তাহলে এই খরচটা আপনার ডিসেম্বরে 31 মানে কত, 12 মাস খরচ হয়েছে। মানে পুরো 12 মাস এই টাকাটা আপনার লোন করে, আপনি যদি কারোর কাছে লোন নেন 12 মাস কিন্তু ওই লোনে ইন্টারেস্ট দিতে হবে। মার্চের 1 তারিখে যে খরচটা হলো, এটার জন্য ইন্টারেস্ট দিতে হবে কয় মাস? 10 মাস। মেয়ের 1 তারিখে যেটা, এটার জন্য ইন্টারেস্ট দিতে হবে প্রথম এপ্রিল পর্যন্ত দেওয়া লাগবে না, মে থেকে ডিসেম্বর পরবর্তী 8 মাসের জন্য দেওয়া লাগবে। ডিসেম্বরে 31-এ যেটা, সেটার জন্য ইন্টারেস্ট কি, এই 4,50,000 টাকা আপনার খরচ করার জন্য একদিনেরও ইন্টারেস্ট দেওয়া লাগবে না, 0 টাকা। তো এই জিনিসটাকে ও বলতেছে আপনি প্রথমে ওয়েটেড করে নেন। ওয়েটেড আপনি কিভাবে করবেন? সে ধরেন আপনি ওয়েটেডটা করবেন এইভাবে যে আপনি জানুয়ারি 1-এ পেমেন্ট করতেছেন, আমরা তারিখগুলো লিখে দিই, হ্যাঁ, জানুয়ারি 1, মার্চ 1, মে 1, ডিসেম্বর 31, আমরা এই ডেট গুলোতে পেমেন্ট করতেছি। কত পেমেন্ট করতেছি? জানুয়ারি 1-এ 2,10,000, তারপরে 3 লক্ষ টাকা, তারপরে এই যে 5,40,000 টাকা, তারপরে 4,50,000 টাকা। এই অ্যামাউন্ট গুলো আমরা পেমেন্ট করছি, তাই না? এখন এই অ্যামাউন্ট গুলোর মধ্যে প্রথম জানুয়ারি 1-এ যেটা পেমেন্ট করছি, এটাকে আমরা এইভাবে চিন্তা করি কিনা দেখেন তো। পুরা বছর 12 মাস, এর মধ্যে আমি পুরা 12 মাসেই আমরা এইভাবে লিখি, 12 মাসের মধ্যে 12 মাসেই ব্যবহার হয়েছে, 12 মাসের মধ্যে 12 মাসেই ব্যবহার হয়েছে, এভাবে লিখা যায় কিনা। হ্যাঁ, এটা কি হচ্ছে না কেন? আচ্ছা বাদ দেন। তাহলে আমরা বলতে চাইতেছি এই 2,10,000 টাকা যেটা, এই 2,10,000 টাকার মধ্যে আমরা ক্যাপিটালেশন পিরিয়ড বের করতে চাইতেছি। এই 2,10,000 টাকা 12 মাসের মধ্যে, আমার টোটাল 12 মাস, 12 মাসের মধ্যে 12 মাসে ব্যবহার হয়েছে। তখন আমরা বলতে পারি যে 2,10,000 ফুলটাই ইউজ হয়েছে। আমরা আবার কি এভাবে বলতে পারি না, এই 3 লক্ষ টাকাকে, এই যে 3 লক্ষ টাকা যেটা আছে, এটা মার্চের 1 তারিখে খরচ হয়েছে, তার মানে প্রথম 2 মাস ব্যবহার হয় না, 12 মাসের মধ্যে 10 মাস ব্যবহার হয়েছে, এভাবে বলা যায় কিনা? 12 মাসের মধ্যে 10 মাস ব্যবহার হয়েছে, এইভাবে বলা যায় কিনা? তাহলে প্রথমটা আমরা বলতেছি 12 মাসের মধ্যে 12 মাসই ব্যবহার হয়েছে। পরেরটা আমরা বলতেছি যে যেহেতু মার্চের 1 তারিখ খরচ হয়েছে, তার মানে এটা আমার গত 10 মাস ব্যবহার হয়েছে। তারপরেরটাকে আমরা বলতে পারি মেয়ের 1 তারিখে যেহেতু 5,40,000 টাকা খরচ হয়েছে, তার মানে প্রথম 4 মাস ব্যবহার হয় না, পরে 8 মাস ব্যবহার হয়েছে, তাহলে 12 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। তাহলে আমরা বলতে পারি যে 3 লক্ষ, এটাকে আমরা ওয়েটেড করে নিয়ে বলতে পারি যে এটা যদিও দেখতে দেখা যাচ্ছে 5,60,000, আসলে এটাকে আমরা যদি ওয়েটেড করে নিই, তার মানে এটা 3,60,000 টাকা খরচ হয়েছে। সর্বশেষটা যেহেতু 4,50,000 সর্বশেষ দিন ব্যবহার করছি, তার মানে আমরা বলতে পারি যে এটাকে জিরো জিরো ব্যবহার হয়েছে, তার মানে জিরো অ্যামাউন্টটা। এইভাবে আমরা করতে পারি। এটাকে বলতেছি যে ওয়েটেড এভারেজ অ্যাকুমুলেটেড এক্সপেন্স। ওয়েটেড এভারেজ মানে কি, ওয়েট করে নেওয়া। ওয়েট করে নেওয়া মানে কি, যতটুকু মাস আছে সেই মাস অনুযায়ী ওয়েট করা। দেখতে 2,10,000 ব্যবহার হইলো, এটা আমরা ওয়েট করার কারণে হয়ে গেছে 2,10,000, আর 3 লাখ হয়েছে 2.5 লক্ষ, 5,40,000 হয়েছে 3,60,000। অর্থাৎ এইখানে যে আমার টোটাল ছিল 15 লক্ষ টাকা, এই 15 লক্ষ টাকা খরচ হলো, এটার ওয়েটেড এভারেজের কারণে এটা হয়েছে কত, 8,20,000 টাকা। এই হলো ওয়েটেড এভারেজ অ্যাকুমুলেটেড এক্সপেন্ডিচার। তাহলে প্রথম কাজ হবে আমার এরকম ওয়েটেড এভারেজ এক্সপেন্ডিচার বের করে নেওয়া। যখন আমি এরকম ওয়েটেড এভারেজ এটাকে ওয়েটেড এভারেজ এক্সপেন্ডিচার বের করে নিব, এই যে ওয়েটেড এভারেজের বের করে নিলাম, বের করে নেয়ার পরে পরের কাজ হবে আমার, এটুকু বুঝছেন কিনা সবাই বলেন তো একটু, বুঝেন নাই কেউ আছে কিনা? বুঝছি। ওকে, থ্যাঙ্কস। তাহলে এই আমরা তাহলে ওয়েটেড এভারেজ এক্সপেন্ডিচার বের করলাম। এই যে ওয়েটেড এক্সপেন্ডিচার বের করার পরের কাজটা হবে আমাদের, এই ওয়েটেড এভারেজের যে টাকাটা 8,20,000 টাকা, আমার কাজ কি, এই 8,20,000 টাকা ফাইন্যান্স করা। আমি কিন্তু বলি না আমার 15 লক্ষ টাকা ফাইন্যান্স করার কাজ, কারণ আমি বলতেছি 15 লক্ষ টাকা পুরো টাকাটা তো আমার লাগে নাই। যে প্রথম 2,10,000 10 মাস লাগছে, পরেরটা লাগছে 8 মাস, পরেরটা লাগছে এরকম ভাবে লাগছে। তাহলে আলটিমেটলি আমার লাগছে এভারেজে 8,20,000 টাকা। তার মানে আমার ফাইন্যান্স করতে হবে 8,20,000 টাকা। এখন এই 8,20,000 টাকা আমি কোথাতে ফাইন্যান্স করবো? তখন বলতেছি যে দেখেন, যখন আপনি মনে রাখবেন, যখন স্পেসিফিক ডেট থাকবে যে এই কনস্ট্রাকশনের জন্যই যে লোনটা নেওয়া হয়েছে, কত লোন, 7,50,000, তাহলে 7,50,000 লোন নেওয়া হয়েছে এই কনস্ট্রাকশনের জন্য, তাহলে আমরা তখন বলবো প্রথম 7,50,000 টাকা যেটা নেওয়া হয়েছে কিসের জন্য, এই স্পেসিফিক কাজে, তাই না? স্পেসিফিক লোন 7,50,000 টাকা লোন। তাহলে আমরা তখন বলবো এই যে স্পেসিফিক লোন 7,50,000 টাকা নেওয়া হইলো, এটা কার জন্য নেওয়া হয়েছে, এই 8,20,000 জন্য নেওয়া হয়েছে। এখন এই 7,50,000 টাকা লোনের জন্য আমার ইন্টারেস্ট কত পার্সেন্ট,
15%, তখন আমরা বলবো যে এই 15% হারে তাকে দিতে হবে ইন্টারেস্ট, খরচ দিতে হবে। অর্থাৎ 7,50,000-কে 15% দিয়ে গুণ দিব, আমরা পেয়ে যাব 1,12,500। 7,50,000 গুণ 15%, 1,12,500। তাহলে এটা আমরা এখানে কি হলো, এটা হলো আমাদের ইন্টারেস্ট রেট। আর এই পাশেটা কি পরে বলতেছি, হ্যাঁ, এটা হলো আমাদের ইন্টারেস্ট রেট। তাহলে আমরা কি বললাম যে 8,20,000 টাকার ফান্ড আমরা ম্যানেজ করতে হবে। 7,50,000 প্রথম নিব হলো স্পেসিফিকটা, ফার্স্ট আমরা চুজ করবো হলো স্পেসিফিক। যে কোনো অঙ্কে যদি আপনি স্পেসিফিক থাকে, প্রথম হবে যে আপনি যেই পারপাসে যে লোন নিয়েছেন এটা নেন। নেয়ার পরে আপনার টোটাল লোন প্রয়োজন হবে 8,20,000, তার মধ্যে 7,50,000 আপনি স্পেসিফিক নিয়েছেন। এই যে বাকি টাকাটা লোন নিতে হবে অন্য জায়গা থেকে, এই 70,000 টাকা যে বাকি রইলো, এই লোনটা আপনাকে কালেক্ট করতে হবে। জটিলতা হলো এখানে, এই যে 70,000 টাকা লোন কালেক্ট করবেন, তখন কোথা থেকে কালেক্ট করবেন? তখন বলা হয় এই লোনটা নেবেন কোথা থেকে, আপনার আরো দুইটা লোন আছে, 5,50,000 একটা, 6,00,000 একটা, এই দুইটার যে কোনো জায়গাতে নিয়েছেন, কিন্তু আমরা জানি না আসলে কোথা থেকে নিয়েছি, কারণ আমরা বুঝতে পারতেছি না যে এই লোনটা কোথা থেকে নিচ্ছে, আমাদের বুঝার কোনো রাস্তা নাই। ও বলতেছে 8,20,000 টাকা একটা লাগবে, এর মধ্যে 7,50,000 টাকা লোন নিচ্ছে এখান থেকে, আর বাকি 70,000 টাকা লোন এই দুইটার যে কোনো এক জায়গা থেকে নিয়েছে। কোথা থেকে নিয়েছে আমরা জানি না। তার আগে বলেন এই পর্যন্ত কোনো ইস্যু আছে কিনা, এই পর্যন্ত? হুম, আমি জানতেছি না না। স্যার, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। অন্যদের একটু বলতে হবে, না বললে তো আসলে আমি এক পক্ষে বলে যাচ্ছে। মোহন, আপনি বুঝছেন? জি। না স্যার, ঠিক আছে। বুঝতে পারছি স্যার। স্যার আমার ওয়েটের এই যে ডিসেম্বর 31টা একটু বলবেন। ডিসেম্বরে কি হয়েছে, ডিসেম্বরের একবারে সর্বশেষ দিন পেমেন্ট হয়েছে। তো সর্বশেষ দিন পেমেন্ট মানে তো 0 দিন ব্যবহার হয়েছে, সেই জন্য লিখছি এটার আপনি 12 মাসও বলতে পারেন, 365 দিয়ে ভাগ করতে পারেন, জিনিসটা একই, 0 দিন ব্যবহার হয়েছে, তাই না? তো 0 দিন ব্যবহার হলে আমার কি 0, তার মানে এটা ওয়েটেড এভারেজ কি হবে, 0 হবে। বুঝতে পারছেন না? এটা 12 মাসও দিতে পারেন, যেহেতু লাস্টের দিন আপনি 365 দেন, সমস্যা নেই, 0 তো হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে স্টেপ নম্বর 1 গেল। স্টেপ নম্বর 2 তাহলে আমরা কি করতেছি? স্টেপ নম্বর 2 তে আমরা আমরা বলতে চাচ্ছি এটার আবার একটা নাম দিতে আছে, যে অ্যাভয়েডেবল ইন্টারেস্ট। এই যে একটা নতুন নাম পাইলাম, হ্যাঁ। আচ্ছা, নামের দিকে আমরা খেয়াল না করি, এটা হলো স্টেপ নাম্বার 2, অ্যাভয়েডেবল ইন্টারেস্ট। অ্যাভয়েডেবল ইন্টারেস্ট কি? অ্যাভয়েডেবল ইন্টারেস্ট হলো যে আপনি 8,20,000 টাকা আপনার ওয়েটের এভারেজ হলো, তার জন্য কত পার্সেন্ট ইন্টারেস্ট। তাহলে আমরা বললাম প্রথম 7,50,000 যদি স্পেসিফিক লোন, সেটা যেই হারে দেয়া আছে সেই হারে বের করবেন। আমরা বের করলে আমরা যেটা পাবো এটাকে বলবো অ্যাভয়েডেবল ইন্টারেস্ট। অ্যাভয়েডেবল ইন্টারেস্ট কেন অ্যাভয়েডেবল, এটারও আমরা অর্থ জানবো, কেন এটাকে অ্যাভয়েডেবল বলা হয়। আর বাকি যে 70,000 টাকা, এটার ইন্টারেস্ট রেট কত আমাদের জানা নাই, আমাদের জানা নাই। তাহলে এই ইন্টারেস্ট রেট কিভাবে আমরা বের করব? তখন যাই আমরা কি করব, এই যে দুইটার যে ইন্টারেস্ট আছে সেটার ইন্টারেস্টটাকে ওয়েট করব। এই দুইটা ইন্টারেস্টকে ওয়েট করব, এই দুইটা ইন্টারেস্টকে ওয়েটেড করাকে বলা হয় ক্যাপিটালাইজেশন রেট। তাহলে আমাদের একটা ক্যাপিটালাইজেশন রেট বললে একটা ওয়ার্কিং করতে হবে, আমরা করি। ক্যাপিটালাইজেশন রেট, ক্যাপিটালাইজেশন রেট কোন দুইটাই ওয়েট করব? এই দুইটাই ওয়েট করব, 5,50,000 আর 6,00,000। কিভাবে করব দেখেন, 5,50,000 গুণ কত পার্সেন্ট, 10%, তাই তো? এটা তো করবো, এটা করলে ইকুয়াল দেন দিলে হবে 55,000। আর একটা হইলো 6,00,000 টাকা, এটাকে গুণ দিবেন 12% দিয়ে, তাইলে পাবেন হলো কত, 7,200। এখানে শূন্য একটা কম হয়েছে। এখন ঠিক আছে। তাইলে আপনার প্রিন্সিপাল এমন ছিল 5,50,000 টাকা, আর এখানে ছিল 6,00,000 টাকা। তো আমরা এটাকে আরেকটু গুছায়ও লিখতে পারেন, পরীক্ষায় যে আপনার বইয়ের মধ্যে দেখবেন গুছানো আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর এটা হলো আপনার ইন্টারেস্ট। তাহলে এ হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, এ হলো ইন্টারেস্ট, না বুঝলে বলতে হবে। তাহলে আমরা পাইলাম এই 5,50,000 উপর 10% করলে 1 বছর ইন্টারেস্ট 55,000, 6,00,000 উপর 10% করলে 1 বছর ইন্টারেস্ট হলো কত, একটা শূন্য মনে কম আছে কেন, 72,000। তাহলে আমরা টোটাল করি 5,50,000 যোগ 6,00,000, এটা টোটাল করলে প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে, এই দুইটা যোগ করি, প্রিন্সিপাল মানে মূল অ্যামাউন্ট হলো 11,50,000, তাহলে এই দুইটা যোগ হলো ইন্টারেস্ট হলো 1,27,000। এখন যদি আমরা বলি এভারেজ রেট কত, ক্যাপিটালাইজেশন রেট কত, যেটাকে বলা হয় ক্যাপিটালাইজেশন রেট, কিভাবে বের করবো?
যে ক্যাপিটালাইজেশন রেটকে আমরা বলবো উপরে হইলো টোটাল ইন্টারেস্ট আর নিচে হইলো টোটাল প্রিন্সিপাল। এই টোটাল প্রিন্সিপাল কোন প্রিন্সিপাল? যেগুলো হইলো আদারের কস্ট। আমরা কিন্তু যেটা ক্যাপিটালাইজেশন ওটা নিয়ে কোনো কাজ করি না। উপরে টোটাল ইন্টারেস্ট কত? 1,27,000, নিচে 11,50,000। তাহলে এই যে দুইটা করলাম এটাকে বলবো 11.04, 11.04%। 1,27,000 ডিভাইডেড বাই 11,50,000, এটা পাইলাম কি? ক্যাপিটালাইজেশন রেট 11.04%। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করলাম? আমরা করলাম যে স্পেসিফিক যে ট্যাব 7,50,000 সেটার 15% যেভাবে আছে, যেটা যেই হারে আছে সেই হারে হবে। আর বাকি যে টাকাটা প্রয়োজন হবে সেটাকে নিতে হবে এই ক্যাপিটালাইজেশন রেট থেকে। তাহলে ক্যাপিটালাইজেশন রেট কত পাইলাম? এই ক্যাপিটালাইজেশন রেটটা পাইলাম এইখান থেকে 11.04%। তাহলে ক্যাপিটালাইজেশন রেটটা আমাকে আবার বের করে নিতে হবে। এটাকে আমরা কি বলতেছি? ক্যাপিটালাইজেশন রেট। তাহলে ক্যাপিটালাইজেশন রেটও আপনাকে বের করে নিতে হবে। তাহলে এখন আবার এই করেন, এটার সাথে এটা গুণ দেন, গুণ দিলে পাবেন 27,730 টাকা। 27,730 টাকা কিভাবে পেলাম? এই 70,000-কে গুণ দিলাম 11.04% দ্বারা, পেয়ে গেলাম এত টাকা ইন্টারেস্ট। তখন আমরা বলবো যে টোটাল এত টাকা আমার একুমুলেটেড এক্সপেন্ডিচার এবং টোটাল অ্যাভয়েডেবল ইন্টারেস্ট 1,20,228। 1,20,228 টাকা হলো অ্যাভয়েডেবল ইন্টারেস্ট, টোটাল অ্যাভয়েডেবল ইন্টারেস্ট। এখানে পার্সেন্টেজের কারণে কম বেশি হতে পারে। তাহলে কি শিখলাম? যে অ্যাভয়েডেবল ইন্টারেস্ট জিনিস কি এখনো জানি না। অ্যাভয়েডেবল ইন্টারেস্ট বের করতে হয় কিভাবে বুঝলাম, যে ওয়েটেড অ্যাভারেজ যে 8,20,000 আছে এর মধ্যে 7,50,000 স্পেসিফিক তার হারে দিব, আর বাকিটাকে আদার ডেপ্টের অ্যাভারেজ ইন্টারেস্ট রেটের উপর করে তারপরে করব। পেলাম কি? অ্যাভয়েডেবল ইন্টারেস্ট 1,20,228 টাকা। এই পর্যন্ত কোনো ইস্যু আছে কিনা? আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। এই ক্যালকুলেশনে এই পর্যন্ত কোনো ইস্যু আছে কিনা? 15 মিনিটের একটা জিনিস 1 ঘন্টা বোঝাচ্ছি, তারপর যদি ইস্যু আছে কিনা বলতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এই যে অ্যাভয়েডেবল ইন্টারেস্ট হতে হলো, এই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। অ্যাভয়েড করতে পারবেন কিসে থেকে অ্যাভয়েড করতে হয়? ইন্টারেস্ট থেকে অ্যাভয়েড করতে হবে। ইন্টারেস্ট থেকে অ্যাভয়েড করার অর্থ হলো আপনি যে ইন্টারেস্ট এক্সপেন্সে 2,39,500 দিছিলেন, ও বলতেছে 2,39,500 না দিয়ে আপনি চাইলেন আপনি করতে পারবেন। এটাই আপনাকে বলতেছে যে ইন্টারেস্ট পেয়েবল তো ক্রেডিট হবেই, এটা নিয়ে কোনো কথা নাই। এই ইন্টারেস্ট ডেবিটে আপনি অ্যাভয়েড করতে পারবেন 2,39,500-র বদলে এই টাকাটা অ্যাভয়েড করতে পারবেন কত? 1,20,228 টাকা। অ্যাভয়েড মানে কি? এই 1,20,228 টাকাকে আপনি চাইলে ক্যাপিটালাইজ করতে পারবেন। ক্যাপিটালাইজ মানে বিল্ডিং এর নামে বিল্ডিং ডেবিট এই 1,20,228। তার মানে কি বাকি যে টাকাটা 2,39,500 থেকে মাইনাস 1,20,228, আপনার টোটাল ইন্টারেস্ট ছিল 2,39,500, এর মধ্যে 1,20,228 কে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। বাকি যে টাকাটা সেটাকে আপনাকে এক্সপেন্সে দেখাইতে হবে। এটাই আপনাকে বলা হচ্ছে এখানে। তাহলে এটা হবে না, এটা বাদ, এটা বাদ, এটা হলো কারেক্ট, এটা হলো কারেক্ট এন্ট্রি। বুঝতে পারছেন? এই হলো আমাদের কি IAS 23 বরোইং কস্ট, যেখানে কি করা হয় যে বছর শেষে যে ইন্টারেস্টটা হয় যখন কনস্ট্রাকশন পারপাস, তখন ফুল ইন্টারেস্ট এক্সপেন্সকে খরচের চার্জ না করে আমরা অ্যাভয়েডেবল ইন্টারেস্টটাকে ক্যালকুলেট করে সেই অ্যাভয়েডেবল ইন্টারেস্টকে ক্যাপিটালাইজ করব। ক্যাপিটালাইজ অর্থ হলো অ্যাসেট ট্রান্সফার করব, আর বাকিটা আমার এক্সপেন্স হিসাবে যাবে। এই হলো আমাদের একটা লম্বা জিনিস শিখাইলাম। এখন বলেন কারো কোনো ইস্যু আছে কিনা? আমি শিটটা রাখলাম। হ্যাঁ, এটা আপনার বইতে আমাদের ক্লাস প্র্যাকটিস নাম্বার 3 বলতে আমরা এটাই বুঝাইছি আর কি। হ্যাঁ, এটাই আমাদের ক্লাস প্র্যাকটিস নাম্বার 3 আর কি, ইন্টারেস্ট ক্যাপিটালাইজেশন। হ্যাঁ, তা এটা কি বছরের শেষেই করতে হবে নাকি মানে ওই বছর জানুয়ারি শেষে বা মার্চ মাসের শেষে গিয়ে যতটুকু আপনি যদি মান্থলি অ্যাকাউন্ট করেন মান্থলি করবেন, আপনি যদি ইয়ারলি অ্যাকাউন্ট করেন ইয়ারলি শেষে করবেন।
না আমি ওই যখন জানুয়ারির শেষে যখন মানে জানুয়ারিতে তো একটা ফাইন্যান্সিং হয়েছে, ওই ফাইন্যান্সিং এর খরচটা জানুয়ারির শেষে গিয়ে কি মানে করা যাবে কিনা, যদি আমার ক্লোজিং বছরের অ্যানুয়ালিও হয়, না আপনি যেমন কেন সাত লাখ করবেন? পঞ্চাশ হাজার আমরা কি সাত করি? লাখ পঞ্চাশ হাজার টাকার যেই মানে যতটুকু পোর্শন আমরা ক্যাপিটালাইজ করতে পারবো এখানে, অতটুকু তো চাইলে আমি জানুয়ারির শেষেও করতে পারবো। না জানুয়ারি শেষে মানে কেন করবেন? আমরা ইন্টারেস্ট এক্সপেন্স আপনি কখন করেন? আপনি যদি মান্থলি অ্যাকাউন্ট করেন তাহলে না আপনি না স্যার, আমি ইন্টারেস্ট এক্সপেন্সের কথা বলতেছি না, আমি বলতেছি বিল্ডিং এ যতটুকু আমি ডেবিট করবো ততটুকু ডেবিটকে আমি চাইলে জানুয়ারি শেষেও করতে পারি কিনা। হ্যাঁ, আপনি তো যখনই খরচ দিবেন, এই যে জানেন একে দিচ্ছেন না, যখনই খরচ মানে যখনই আপনি টাকা পেমেন্ট করবেন তখনই আপনি এন্ট্রি দিবেন। কিন্তু ইন্টারেস্টের টাকা তো আপনি বছর শেষে পেমেন্ট করেন। এখন কোনো কারণে ইন্টারেস্টের টাকা আপনার কখন, আমরা ইয়ারলি ইন্টারেস্ট দিই সাধারণত। এখানে তো বলাই আছে যে ধরুন 3 ইয়ার লোন, কোনো কিছু বলা নাই মানে অ্যানুয়ালি ইন্টারেস্ট দেওয়া হয়। তো আপনি যে ইন্টারেস্টটা দিবেন অ্যানুয়ালি, সেটাতে আপনি জানুয়ারি ডিসেম্বরে 31-এ যে ইন্টারেস্টটা দিবেন, হতে পারে ইন্টারেস্টটা ক্যাশে দিলেন অথবা বাকিতে রাখলেন, আপনি তো জানুয়ারি মাসে চার্জ করবেন না। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো, যদি আপনি মান্থলি অ্যাকাউন্ট করেন, যে আপনি প্রতি মাসে মাসে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানান, তাহলে কিন্তু আপনার মান্থলি ইন্টারেস্ট এক্সপেন্স দিতে হবে। তখন প্রশ্ন এসে পড়বে, তাহলে কি আমি ক্যাপিটালাইজ মান্থলি করবো? আপনার প্রশ্নটা এমন হওয়া উচিত। আমি কি বুঝতে পারছি আপনার প্রশ্নটা? তখন প্রশ্ন জি এসে, হ্যাঁ আপনি তখনও মান্থলি করবেন, বাট জিনিসটা তো আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। আপনাকে ক্যালকুলেশন করতে হবে, তাই না? তখন আপনি জি মান্থলি স্যার। করবেন। আমি কি বুঝতে পারছি সালে ভাই যেটা বুঝেছিলাম? মানে জি অ্যাকাউন্টটা স্যার। আপনি কোন সময় করবেন এটা হলো ফ্যাক্ট, বুঝছেন? আর জি স্যার। এখানে খেয়াল রাখতে হবে অ্যাভয়েডেবল ইন্টারেস্ট কি, এবং এখানে স্পেসিফিক যাবে আদার ডেট খেয়াল রাখতে হবে, এবং ইজি ক্যাপিটালাইজেশন রেটটা এটা কোথা থেকে বের করে এটা জানতে হবে। হ্যাঁ, আর শুধু ইন্টারেস্ট এক্সপেন্স কিভাবে চার্জ করি সেটাও বের করতে হবে। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স কোথায় জানি বের করছি, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, এগুলো কিন্তু সব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? স্যার এটার কারণে তো আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ভালো ইফেক্ট পড়বে, যেহেতু এটা আমরা এক্সপেন্সে দেখাচ্ছি না। এটাই তো আপনাকে সুবিধা দিল। তাহলে স্যার আমরা যে মনে করেন এখন তো ক্যাপিটালাইজ যেহেতু করলাম, পরবর্তী বছর তো আমাকে ডেপ্রিসিয়েশনে এটা দেখাইতে হবে। অবশ্যই ডিপ্রেশন বিল্ডিং এ চলে গেছে, এখন সে বিল্ডিং এ যাওয়ার পরে কি হবে সব হবে, কথা বলছেন না? ওইখানে তার আপনার হাত নাই। তাহলে আপনার কয়টা দিকে চোখ হলো? একদিকে হলো আপনার এক্সপেন্স থেকে অ্যাসেটে নিলে অ্যাসেট মানে ডেপ্রিসিয়েশন চার্জ করে, ডেপ্রিসিয়েশন মানে আপনার ডেপ্রিসিয়েশন মানে আপনার ট্যাক্সের ফেসিলিটি পেলেন। আপনাকে তো ফেসিলিটি দেওয়ার জন্যই আইস 23 আপনি পারলে, তাই না? আপনি যদি অঙ্ক মানে অনুযায়ী অফিসে কাজ করেন আর কি, তাই না? এটাই তো বলা হয়েছে আইস 23-তে। হুম। স্যার ট্যাক্স অ্যাকাউন্টে তাহলে এটার ট্রিটমেন্ট কি হবে? কি অ্যাকাউন্টের বুঝি না। ট্যাক্স অ্যাকাউন্টে ট্যাক্সে তো আবার এনবিআর এটা মানবে না। এনবিআর কেন মানবে না? আপনি কি এনবিআর না মানবে না কেন বলেন? স্যার ও তো চাইবে যে ওর এক্সপেন্স। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, আমি উল্টা বুঝতে আচ্ছা, পারছি। এটা তো আর এক্সপেন্স আরো আইএসএ কম যেটা হয়েছে। বলা আছে এনবিআর এটা মানবে না, এনবিআর তো মানতে বাধ্য, এটা তাই না? বুঝাইতে হবে আর কি। আমি এবার বুঝতে পারছি, আমি হুম, উল্টাটা চিন্তা করছিলাম, হুম, কিন্তু এখানে তো আমার কস্ট অলরেডি কম দেখাইছে আমি এক্সপেন্স হিসেবে। হ্যাঁ, সমস্যা এই দেখেন এখানে কিন্তু সব বলা আছে, এই যে হয় এই যে দেখেন এগুলো আমরা যা যা কথা বলছি না, এগুলো সব এখানে আছে। এই দেখেন হোয়ার ফান্ড আর পার্ট অফ জেনারেল পুল, মানে একটা পার্ট, তখন আপনাকে কি বলছে ক্যাপিটালাইজেশন রেট ইউজ করতে বলছে। এই যে আমরা কিন্তু ক্যাপিটালাইজেশন রেট ইউজ করছি, এই ক্যাপিটালাইজেশন কোথায় ইউজ করবেন? ওয়েটেড অ্যাভারেজ বরোইং কস্ট। হ্যাঁ, ওই জেনারেল পুলের জন্য, জেনারেল পুল মানে যেটা স্পেসিফিক না সেটার জন্য বলা হয়েছে। এগুলা এই জন্য আমি যদি আপনি আমার গল্পটা মনে রাখতে পারেন একটু আগে যা বলছি, তাহলে আর এগুলা রিডিং করা লাগবে না, না রিডিং করতে হবে। ঠিক আছে, আইস 23 আমরা ডান। কোনো প্রশ্ন না থাকলে হোপফুলি এই যে আমরা ইন্টারেস্ট ক্যাপিটালাইজেশন যেটা হলো আমাদের আইস 23 সাথে কানেক্টেড, হ্যাঁ আইস 20 সাথে কানেক্টেড, এটা আমরা আলোচনা শেষ করলাম। তাহলে এখন পর্যন্ত আমরা আলোচনা করলাম এইটুকু পার্ট। হ্যাঁ, এইটুকু পার্ট আমরা আলোচনা করলাম। আমরা হয়তো এর বেশি যাবো না, এখানে কিছু ছোট ছোট জিনিস আমরা বাদ দিছি, বাট আমরা এর বেশি যাচ্ছিও না। হুম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। হুম, বলেন বলেন। লাস্টে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা বিল্ডিং এর সাথে অ্যাডজাস্ট করলাম, এটা কি আমরা স্যার ল্যান্ডে করতে পারবো না? এই অঙ্কের ক্ষেত্রে কি আরেকবার বলেন সাদেক ভাই, আরেকবার বলেন। স্যার ইন্টারেস্ট অ্যামাউন্টটা যেটা আমরা বিল্ডিং হিসেবে লাস্টে ট্রিট করলাম, হুম, অ্যামাউন্টটা ক্যালকুলেশন করে কিন্তু স্যার আমরা ল্যান্ডটা কি করতে পারতাম না? না, ল্যান্ড তো ডে 1-এ আপনি দিয়ে দিচ্ছেন, ল্যান্ড তো কনস্ট্রাকশন কোনো ঘটনা না। ল্যান্ড তো অ্যাকচুয়াল ল্যান্ডের জন্য 1,10,000-এর জন্য 1,10,000 পেমেন্ট করছে, ঘটনা পুরো স্পেসিফিক ওই ল্যান্ডের জন্য না, শুধু বিল্ডিং এর জন্য। ও বলছে যে যে যদি কোনো অ্যাসেট পারচেস করেন, একুইজিশন করেন, এই দেখেন আইস 23 বলছে
যে directly attribute to the acquisition and construction or production of a qualifying asset. যে অ্যাসেটটা কোয়ালিফাই, কোন অ্যাসেটটা কোয়ালিফাইং অ্যাসেট? যে অ্যাসেটটা রেডি হইতে একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়, সাবস্টেন্সিয়াল পিরিয়ড। এখন একটা ল্যান্ড আপনি ক্রয় করছেন, এটা রেডি হইতে সময় কোনো ইস্যু আছে? বুঝছেন, এটাকে বলা হচ্ছে কোয়ালিফাইং অ্যাসেট। এখানে আবার কোয়ালিফাইং অ্যাসেটের এই সংজ্ঞাটা দেয়া আছে। হ্যাঁ, এই দেখেন, দিস কুড বি প্রপার্টি, প্ল্যান, ইকুইপমেন্ট, ইনভেস্টমেন্ট প্রপার্টি। কোথাও কিন্তু ল্যান্ড নাই, বুঝছেন, ল্যান্ড নাই। স্যার বুঝতে পারছি। তবে তো আইন, আমরা তো আসলে কিছুই করতে পারি না, আইনে যা বলা আছে আমি আপনাকে শুধু ব্যাখ্যা করতেছি তাই না? এই হলো জিনিসপত্র, একটু পড়তে হবে। হ্যাঁ, মাত্র একটা টপিক শেষ করতে পারলাম। হ্যাঁ বলেন, আরেকটা কি জানি প্রশ্ন করতে চাইছিলেন? কেউ প্রশ্ন করতে চাচ্ছেন? আচ্ছা, দেখেন আমাদের ক্লাস প্র্যাকটিস। জি বলেন, বলেন বলেন আমার একটা বিষয় জানার ছিল স্যার। বলেন। আমাদের যেই অ্যাসেটটা যখন মানে আমি অ্যাসেট হিসেবে অ্যাকুইজিশন করে করবো, তারপরে তো তার ডিপ্রিসিয়েশন আসবে। তার আগে আমি তো এই অ্যাসেটের টাকাটা একবারে না দিয়ে পুরো একটা বছর দিয়েছি। জানুয়ারিতে দিয়েছি, মার্চে কিছু টাকা দিয়েছি, মেতে কিছু দিয়েছি, ডিসেম্বরে দিয়েছি। তো আমরা এটি অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন বা CWIP, ওটাতে বললেন স্যার একটা পার্টিতে যে অ্যাসেটটা পুরোপুরি রেডি হয়নি, তার আগে পর্যন্ত যত খরচ হয় নর্মালি আমরা ওই এখানে দেওয়ার পরে ফাইনালি যখন অ্যাসেটটা ফুল ইউজের জন্য প্রিপেয়ার হয়, তখন আমরা ওটা অ্যাসেটে ডাইরেক্ট করি। তো এখন আমার প্রশ্নটা হলো, আমরা যে বিল্ডিং ডেবিট করলাম, এখানে CWIP বা AAC মানে অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন ডেবিট করা যাবে কিনা? মানে আপনি যদি প্র্যাকটিস করেন যে আপনার, আমি আমি কিন্তু এটা কোনোটাই বলতেছি না, CWIP অথবা মেইন অ্যাসেট, এই তো ব্যাপারটা এরকম না? তাহলে আপনার যদি CWIP তেও যায়, সমস্যা কোথায়? ধরেন আপনি এটাকে বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন হিসেবে ডেবিট লিখলেন, বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ডেবিট, বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ডেবিট, বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, এই তো বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন। সমস্যা কোথায়? বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন যে টাকাটা পড়ে থাকবে, পড়ে থাকলে যেদিনকার থেকে এটা আপনার বিল্ডিংটা ইউজেবল সিচুয়েশন হবে, সেদিন থেকে এটা হয়ে যাবো কি বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, সমস্যা নেই তো? বিল্ডিং, তখন বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ক্রেডিট, বিল্ডিং ডেবিট, তাই না? আপনি মেবি কোনো সফটওয়্যার চালান, আপনি ওই সফটওয়্যারের ভাষায় কথা বলতেছেন আমি বুঝতে পারছি। মানে ধরেন আপনি যদি এসএপি চালান, এসএপি ভাষায় আপনি কথা বলতেছেন। তা আমি তো আর এখানে ধরেন ওইভাবে বলি না কথাটা, বুঝছেন? আমি নিজেও তো আমার কোম্পানির অ্যাসেট মডিউলটা পুরোটা আমি মানে ইমপ্লিমেন্টেশন টিমও করছি, মানে আমাদের যে নতুন কোম্পানি, তো আমি ফুল অ্যাসেট মডিউলের এই কাজটা করছি আর কি। আপনি যেটা কনসেপ্টে যেটা বলতেছেন, বুঝছেন? তো এখন আমরা যেহেতু হ্যাঁ না, প্র্যাকটিক্যালি যেটা বলছেন ওইখানে আপনি অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন দেন, কিন্তু পরবর্তীতে আমরা ট্রান্সফার করবো, বাট আমরা তো এখন পার্সেন্ট নিয়তে আগাচ্ছি, বুঝছেন না? এই জন্য আর ওই জটিলতার কথাগুলো বলি নাই বা বইতেও বলে নাই, বুঝতে পারছি? হ্যাঁ, বাট আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। উনি কিচ্ছু বলেন না, উনি বলছে বিল্ডিংটাকে তো বিল্ডিং হিসেবে দেখাতে, এটাকে আমরা একটা নাম দিতে পারি CWIP বিল্ডিং। যে বিল্ডিংটা এখনো ফুললি রেডি না, ফুললি রেডি যেদিন সেদিন এটা ডিপ্রিসিয়েশন চার্জ করবো, তখন আপনি এই বিল্ডিং এর আগে CWIP ডেবিট করবেন। তারপরে যেদিন বিল্ডিংটাতে ট্রান্সফার করবেন সেদিন মূল বিল্ডিং ডেবিট, CWIP ক্রেডিট। এটাই তো বললেন, তাই না? এই আর কি। জি স্যার, হ্যাঁ মিলে গেছে, কনসেপ্ট মিলে গেছে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? স্যার একটা কোশ্চেন করবো। বলেন। স্যার এখানে যে স্পেসিফিক ডেট আর আদার ডেট, এটার মধ্যে স্যার পার্থক্য কি রকম? মানে ধরেন আপনি মানে আপনি আইসিইউতে ভর্তি হওয়ার জন্য 20,000 টাকা লাগবে, 15,000 টাকা লোন নিছেন, ওই লোনে 10%। এখন যদি বলি ভাই আইসিইউ পারপাজে আপনার খরচ কত, তখন আপনি বলবেন আইসিইউ পারপাজে 15,000 টাকা প্রয়োজন হয়েছে, 15,000 টাকা আমার খরচ, পাশাপাশি এই আইসিইউবির জন্য আমার একটা লোন নিতে হয়েছে, যেটা 10,000 টাকা ব্যাংক থেকে নিয়েছে, 10% হার ইন্টারেস্ট দিতে হয়েছে। তাহলে ওই 10,000 তাহলে 15,000 টাকা খরচ না, ওই 10% যে 10,000 টাকা, ধরেন 1,000 টাকা লোনের খরচ দিলেন, 1,000 টাকা ইন্টারেস্ট দিলেন, ওটা তো 15,000 টাকার পেছনের সাথে যোগ হবে, নাকি যোগ হবে না? তাহলে আপনার খরচ হলো কত? 16,000। আর যে বাকি 5,000 টাকা, এই 5,000 টাকা আপনি কোথা থেকে নিছেন স্পেসিফিক না, এটা আপনার আপনার ক্যাশের যে কোনো এক জায়গাতে নিছেন। কোন জায়গাতে নিছেন আপনি স্পেসিফিক না, এটা মেবি আপনি আরো 4-5টা লোন করছিলেন, সেই লোনের কোন একটা জায়গাতে নিছেন। তার মানে বলতেছি যে লোন স্পেসিফিক, সেটা তো আপনি স্পেসিফিকলি চার্জ করতে পারতেছেন। যেমন এই 8,20,000 মধ্যে 7,50,000 আমরা স্পেসিফিক ভাবে এই বিল্ডিং বানানোর জন্য নিছি, তার মানে এটা আমরা 7,50,000 সরাসরি এখানে চার্জ করলাম। এখানে 8,20,000 না হয় যদি 7,30,000 হইতো, তখন আমরা আর এই শুধু এখানে বলতাম 7,30,000 গুণ 15%, মানে কি আমার আর এই পরের টাকাটার আর প্রয়োজন হতো না। পরের টাকাটা যখন 70,000 প্রয়োজন হচ্ছে, তখন আমরা বলতেছি ভাই আমি তো নিশ্চিত না কোন জায়গার এই টাকাটা ইউজ করছি,
তখন আমরা বলতেছি একটা কাজ করি, আমরা আহ, করি কই জানি ক্যাপিটালাইজেশন রেট বের করি। তখন ক্যাপিটালাইজেশন রেট কিভাবে বের করবো, তখন আমরা বলতেছিলাম এগুলো এমন হলো কেন, ক্যাপিটালাইজেশন রেট আমরা তখন কিভাবে বের করবো, কোথাও মনে হয় করছিলাম নাকি। তখন আমরা বলতেছি ক্যাপিটালাইজেশন রেট আমরা কিভাবে বের করতে পারি, আমরা আদার যে লোন প্রিন্সিপাল করছিলাম, আদার যে ইন্টারেস্ট, এই দুইটাকে ওয়েট করে ক্যাপিটালাইজেশন রেট বের করতে পারি। তখন আমরা এই অস্ত্রটা ব্যবহার করছি। শ্যামা আপু, জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক জোর করে বুঝেন না। আর কারো কোনো ইউ। কিছু, না স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো, আচ্ছা এগুলো হলো, এই অঙ্কগুলো না পারলে আমার রাগ আসছে, এই জন্য আমি এগুলো ভেঙে চুরে বুঝি যে এগুলো, কারণ কনসেপ্টের সাথে এত সুন্দরভাবে মিলে, বুঝছেন। এই জন্য আমি সময় নিয়ে নিয়ে এগুলো আমি চাই যে মানুষ জানুক, এগুলো এগুলো মুখস্থ করে যেতে হবে পরীক্ষা হলে, যাতে অঙ্ক যেভাবে আসে অঙ্কটা যাতে পারা যায়। আমরা কি আর ক্লাস করাবো আজকে? অন্যরা কিছু বলেন? মনে হয় ঠিক হবে না। আর আজকে আজকে বাদ দেন স্যার। ছেড়ে দিব? জি আচ্ছা, স্যার। জি স্যার। ছেড়ে দিচ্ছি, কিন্তু ছাত্র আছি না, সেটা হলো ক্লাস প্র্যাকটিস নাম্বার 1 এবং 2 আজকে যা পড়াইছে তার মাঝে আছে। তাহলে আপনাদের কাজ হবে ক্লাস প্র্যাকটিস নাম্বার 1 and 2। তাহলে আমার টার্গেট ছিল 1 and 2 শেষ করা, কিন্তু আমরা 1 and 2 শেষ করতেছি না, তাই না? 1 and 2 হইলো ক্লাস প্র্যাকটিস নাম্বার 1 and 2, সেটা হলো আমরা যে বললাম অ্যাসেটটাকে আমরা প্রথমেই মেজারমেন্ট করি যে অ্যাসেট হিসেবে ডেবিটে কত টাকা লিখবো, এই ডেবিটে কত টাকা লিখবেন এই রিলেটেড যেটাকে আমরা বলতেছি একুইজিশন, অ্যাসেট একুইজিশন বা অ্যাসেট পারচেস করার সময় অ্যাসেট কত টাকা রিকগনাইজ করবেন, কত টাকা ইনিশিয়ালি মেজার করবেন, এই কথাগুলা ক্লাস প্র্যাকটিস নাম্বার 1 এবং 2 আছে। তাহলে 1 এবং 2 তে আপনি এটা পেয়ে যাবেন। তাহলে আপনাদের কাজ হবে, দেখেন আমি কিন্তু যেহেতু এখন আমরা কিন্তু শুক্রবারে আমাদের লম্বা ক্লাস হয়, তো লম্বা ক্লাস না নিয়েও আমি পারতেছি না, এবং সেখানে আমি কিন্তু এই 1 and 2, এই যে 1 and 2 ক্লাস প্র্যাকটিস নাম্বার 1 এবং ক্লাস প্র্যাকটিস নাম্বার 2, এই দুইটা আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। বা আপনারা তার মানে একটু বাসায় দেখে নিতে হবে ক্লাস প্র্যাকটিস নাম্বার 2। তাহলে আপনাদের কাজ হবে আজকে আমরা যতটুকু আলোচনা করছি ততটুকু দেখা, যেটাকে আমরা বলতেছি ক্লাস প্র্যাকটিস নাম্বার 3। এই দেখেন এখানে ক্লাস প্র্যাকটিস নাম্বার 3 সব বুঝাই দিতে আছে কি পড়বেন টরবেন। হ্যাঁ, ক্লাস প্র্যাকটিস নাম্বার 3 এটা কি, এটা না, এটা হলো ক্লাস প্র্যাকটিস নাম্বার 1। হ্যাঁ, এই যে সলিউশন আছে সেপ্টেম্বর 24-এ, এটা হলো 2, আর এই হলো 3 মানে কি কাইসুর পেজ নাম্বার 768 থার্ড এডিশন ইত্যাদি হ্যানত্যানে গেলে যে উদাহরণটা পাবেন, এই যে উদাহরণটা হলো এখানে, এই যে দেখেন এই উদাহরণটা আমি যা যা বলছি সব এখানে আরো সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। এই যে দেখেন আপনি কত সুন্দর বুঝতে চান, সব ব্যাখ্যা আছে এই পর্যন্ত। দেখেন এই যে জার্নাল গুলো করলাম একটু আগে, সব আছে এখানে। হুম, তাহলে এই পর্যন্ত আপনারা দেখে ফেলবেন। আর এগুলা ছোট ছোট জিনিস, এগুলো আমি দেখাবো না। পরের ক্লাস আমরা শুরু করব, তাহলে পরের ক্লাস শুরু করব আমরা এই ক্লাস প্র্যাকটিস নাম্বার 1 এবং 2 করাবো। 1 and 2 করার পরে আমরা চলে যাব এই ভ্যালুয়েশনটা দেখাবো, তারপরে আবার একটা লম্বা কনসেপ্ট দেখাবো, সেটা হলো এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট, ডিসপোজিশন অফ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। অর্থাৎ পরের ক্লাসে আমরা চ্যাপ্টার 10টা শেষ করে দিব। আমার আরো বেশি টার্গেট ছিল, তাহলে পরের ক্লাসে যদি আমরা এতটুকু শেষ করতে পারি তারপরও আরো 2টা ক্লাস লাগবে। কারণ চ্যাপ্টার 11-এর এই ডেপ্রিসিয়েশন আপনারা শুধু পারবেন না ইনশাল্লাহ, আমি বোঝানোর পরে আপনার ক্লাসই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এইটুকু, এটা হলো একটা অংশ, মানে আমি ইনশাল্লাহ আমি কনফিডেন্ট। প্রশ্নটা হলো এই জায়গাটাতে, এই জায়গাটাতে আইসা মোটামুটি সবাই এলোমেলো করে ফেলা, বিশেষ করে রিভ্যালুয়েশন কোথায়, এই যে রিভ্যালুয়েশন একেবারে সবার মাথা উলাজালো হয়ে যায় এই জায়গাটাতে এসে। তো এটার জন্য আমরা একটা দিন পুরা ক্লাস রাখতে হবে, তার মানে এটা একটা ক্লাস লাগবে, এটা একটা ক্লাস লাগবে, আর পরের দিনে এই ক্লাসটা লাগবে, তাও আমার ক্লাস আরো 3টা লেগে যাচ্ছে। এগুলো আমাদের ক্লাস প্ল্যান। তাহলে আপনাদের কাজ হবে আজকে শুধুমাত্র, কিছুই করে না আজকে, আপনাদের শিটও দিব না, কারণ এগুলোতে এখানে আছে। হ্যাঁ, এইগুলো একটু রিডিং করবেন, জাস্ট এই 5-7টা পেজ পড়বেন, এই যে ক্যাপিটালাইজ পর্যন্ত। ঠিক আছে নাকি, কি বলেন? এটুকু আপনারা পড়বেন।